প্রচণ্ড বিহ্বলিত হয়ে তুরা তাকিয়ে আছে আহানের দিকে। এখন কি হবে? লোকটা এমন ডেঞ্জারাস লুক দিয়ে আছে যে তাকে চিবিয়ে ফেলতেও দুবার ভাববে না। তুরা শুকনো ঢক গিলে একবার আহানের দিকে চাইল, আরেকবার নিচে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফুলগুলোর দিকে। কম হলেও ৪-৫টা ফুল ছিঁড়ে ফেলেছে সে। ডিসকভারি চ্যানেলে একবার দেখেছিল তো কিভাবে তেল বের করতে হয় সূর্যমুখীর ফুল থেকে, তাও তো পারল না। উল্টো ফেঁসে গেল লোকটার সামনে। এখন যদি তাকে মেরে ঠ্যাং ভেঙে দেয়। একবার এদিক ওদিক তাকালো তুরা। আশেপাশে সূর্যমুখীর গাছগুলোতে ঢাকা, আর বের হওয়ার রাস্তাটাই। আহান দাঁড়িয়ে পালাবে কি করে সে? এত রাতে এখানে কি? আর এসব কি করেছ তুমি? ফুল ছিঁড়েছ কোনো সাহসে? নিস্তব্ধ রাতে আহানের চাপা স্বরের ধমকে কেঁপে উঠল তুরা। সে তো ভালো কিছুই করতে চেয়েছিল, এমন ধরা পড়ার কথা একবারও ভাবেনি। কি হলো, উত্তর দিচ্ছ না কেন? কণ্ঠের খাদ আরেকটু উঁচিয়ে শাসাতেই তুরার আতঙ্ক আরও বেড়ে গেল। সামনে ঢলে পড়া লতানো গাছের ডাল সরিয়ে আহানকে এগিয়ে আসতে দেখেই তুরা উপায়ন্তর না পেয়ে পাশের গাছগুলোর মাঝ দিয়েই দৌড় দিল। কিন্তু ভাগ্য হয়তো আজ তাকে ফাঁসানোর ষড়যন্ত্র আটঘাট বেঁধে করেছে। ছিটকে পড়ে যাওয়া টর্চটাতে পা পড়ে পিছলে পড়ে গেল গাছগুলোর ভেতরে। কোমরে বেঁধে রাখা ওড়নাটাও পেঁচিয়ে গেছে গায়ে। বেকায়দায় পড়ায় নড়াচড়া করার সামর্থ্যটুকু হচ্ছে না। কি হলো, দম শেষ? ওঠো, আবারও রেস লাগাও, তাচ্ছিল্যের সুরে বলল আহান। তুরা কোনোভাবে নড়েচড়ে হাঁটু ভেঙে বসলেও উঠতে পারছে না। পায়ের বৃদ্ধা আঙুলটা পড়ার সময় মুচড়ে গেছে। আহান এগিয়ে এসে হাঁটুতে ভর করে বসল তুরার সামনে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি রীতিমতো। সেদিন বারণ করে দেওয়া সত্ত্বেও তুমি চোরের মতো লুকিয়ে এই রাতের বেলায় এসেছ আমার বাগানের ফুল চুরি করতে। তোমাকে পুরোটা শেষ করার আগেই তুরা ভ্যা করে কেঁদে দিল। তুরার এমন আকস্মিক কান্নায় হকচকিয়ে উঠল আহান। সে তো কাদার মতো কিছুই বলেনি এখনো। আরে আরে, কাঁদছ কেন? চুপ করো। আহানের কথা শুনে তুরা কান্নার বেগ আরও বাড়িয়ে দিল। আহান এদিক ওদিক তাকিয়ে চাপা ধমকে বলল, কাঁদছ কেন? চুপ করতে বলেছি। আপনি আমায় শুধু শুধু বকছেন কেন? ফুপিয়ে কেঁদে বলল তুরা। আহান এহেন কথায় হতভম্ব হয়ে বলে, আমি শুধু শুধু বকছি তোমায়? হ্যাঁ, আমি তো খারাপ কাজ করিনি, তেল বানাচ্ছিলাম। আহান ভ্রু কুঁচকে বিব্রতভাবে বলে, হোয়াট? তেল বানাচ্ছিলে মানে? আমি টিভিতে দেখেছিলাম সূর্যমুখী ফুল দিয়ে তেল বানানো যায়, তাই তো চেষ্টা করছিলাম। এরূপ কথা একেবারেই প্রত্যাশা করেনি আহান। সে কি না এই মাঝরাতে এই মেয়ে বাগানে এসেছে ফুল দিয়ে তেল বানাতে? তুমি এই মাঝরাতে এসেছ তেল বানাতে, তাও এভাবে? হু, কাঁদতে কাঁদতে বলল তুরা। আহান চোখ ঘুরিয়ে আশেপাশে দেখে নিল। তার সাধের বাগানের ফুলগুলো ছিঁড়ে তো অষ্টরম্ভা করেছেই, তার উপর নিজের সারা গায়ে ময়লা লাগিয়ে যা তা করেছে। আহান একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছে না, ফুলগুলো হাতের তালুতে নিয়ে ইচ্ছেমতো কিলিয়ে কে তেল বানায়? জোরে একটা প্রশ্বাস ফেলে জিজ্ঞাসা করল, তা কই তোমার তেল, আমাকেও দেখাও। এবার তুরা আবারও কান্না আরম্ভ করল। আহানের এবার নিজেকেই পাগল মনে হচ্ছে। এ কোনো মেয়ের পাল্লায় পড়ল সে? খালি কেঁদেই যাচ্ছে। চুপ করতে বলেছি আমি। এবার তুরা কান্না থামিয়ে গোল গোল চোখে তাকিয়ে রইল আহানের দিকে। আহান বসা থেকে উঠে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলল, ওঠো, অনেক রাত হয়েছে, এভাবে দেখলে বাড়ির লোকে হুলস্থুল করবে। তুরা তাও ঠাই বসে রইল গোল হয়ে। আহান বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে বলল,
কি হচ্ছে কথা কানে যায় না নাকি লাগাবো একটা? আমার পা। ভয়ে মুখ কাঁচুমাচু করে বলল তুরা। পায়ে কি হয়েছে? ব্যথা নাড়াতে পারছি না। আহান আবারও হাঁটু গেড়ে বসে বলল। দেখি। নাহ থাক। চোখ গরম করে তাকাতেই তুরা চুপচাপ পা বাড়িয়ে দিল। এহান পায়ের গোড়ালি ধরে এপাশ ওপাশে ঘুরাতে নিলেই তুরা ব্যথায় আর্তনাদ করে উঠে। খুব লাগছে। হ্যাঁ। আহানের কথায় কাদো কাদো গলায় তুরা উত্তর দিল। আহান কিছুকাল অত্যাধিক বিরক্তি নিয়ে চেয়ে থেকে উঠে এক টানে তুরার হাঁটুর নিচে আর পিঠের পেছনে হাত দিয়ে কোলে তুলে নিল। আরে কি করছেন, নামান আমাকে। শাট আপ। নো মোর ওয়ার্ডস। একটা কথা বলবা তো আছাড় দিয়ে হাড়গোড় ভেঙে দেব। তেল বানাতে এসে পায়ের তেল বের করে ফেলেছে বলেই তুরার দিকে না চেয়েই গটগট করে হাঁটা ধরল বাড়ির ভেতরে। তুরা ভয়ে চোখ ছোট করে চেয়ে আছে। খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গম্ভীর শুভ্র চোয়ালে দ্রুত হাঁটার তালে তুরা নড়ে উঠলেই ভয়ে খামচে ধরে আহানের টি শার্ট এর বুকের কাছের অংশ। আহান এক পলক বাঁকা চোখে তাকিয়েই আবারও সামনে তাকিয়ে হাঁটতে থাকে। সোজা ঘরের ভেতর এসে বসিয়ে দিল খাটের এক কোণায়। মৃদু ডিম লাইটের আলোয় রাইমা ঘুমিয়ে আছে খাটের ওপর। পাশে তুরাকে নামিয়েই আবছা আলোতে আহান ড্রেসিং টেবিলের কাছে গিয়ে কিছু একটা খুঁজতে শুরু করল। আপনি কি খুঁজছেন? জাস্ট কিপ ইউর মাউথ শাট। আহানের চাপা স্বরের ধমকে চুপ করে যায় তুরা। আজব লোক তো, সে তো ভালোর জন্যেই বলেছিল। এমন অন্ধকারে কিভাবে খুঁজবে? লোকটা আসলেই জাত। মনে মনে দুটো ভেঙচি দিতেই আহান তার সামনে এসে হাতে কিছু একটা ধরিয়ে দিয়ে হিসহিসিয়ে বলল। ওয়ার্নিং ইউ ফর দ্য লাস্ট টাইম। ফার্দার কোনো প্রকার উদ্ভট পাকনামি করলে ঠ্যাং খোঁড়া করে রেখে দেব। বলেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে গটগট করে বেরিয়ে গেল নিঃশব্দে। তুরা হাতের জিনিসটা নিয়ে দেখল। অয়েন্টমেন্ট। এটা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে এক হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। গায়ের জামা কাপড়ে ময়লা, এগুলো ছাড়তে হবে। এক পায়ে ভর দিয়ে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুমে গিয়েও চেঞ্জ করে এসে পায়ে অয়েন্টমেন্ট লাগিয়ে শুয়ে পড়ল। বড় বাঁচা বেঁচেছে আজ, নাইলে রাক্ষসটা যে এত সহজে ছেড়ে দেবে ভাবতেও পারেনি। কিরে, আজ কি ভার্সিটি যাওয়ার ইচ্ছে নাই নাকি? আর কত ঘুমাবি? ওঠ। মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘুম ছুটে গেল তুরার। তাকিয়েই দেখে রাইমা তার উপর হয়ে তার দিকেই চেয়ে আছে। ভার্সিটির কথা মনে পড়তে হুড়মুড়িয়ে উঠে বলল। কয়টা বাজে আপু? অনেক দেরি হয়ে গেছে। 8টা বেজে গেছে। তোর ক্লাস তো 9টায়, তাই না? রাইমার কথায় তুরা উঠেই পাশ থেকে তোয়ালে নিয়ে ছুট দেয় ওয়াশরুমের দিকে। বাইরে থেকে রাইমা গলা উঁচিয়ে বলল। তুই ফ্রেশ হয় আয়, নিচে অপেক্ষা করছে সবাই। তুরা কোনো উত্তর করল না। ভেতর থেকে রাইমা উত্তর না পেয়ে বেরিয়ে গেল। ওয়াশরুমের ভেতরে তুরা পায়ে হাত দিয়ে বসে আছে। সে তো ভুলেই গেছিল পায়ের ব্যথার কথা। জোরে দৌড়াতে গিয়ে আবারও সেখানেই লেগেছে। বেশ কিছুক্ষণ পা ধরে বসে থেকে পরে নিজেকে সামলে উঠে গোসল সেরে বেরিয়ে এলো। হালকা গোলাপি রঙের একটা সালোয়ার কামিজ পরে চুল আঁচড়ে বেরিয়ে এলো একবারে ব্যাগটা হাতে নিয়েই। সিঁড়ি বেয়ে নেমে দেখে সকলেই উপস্থিত ড্রয়িং রুমে। অন্য দিনের মতো হলেও আজ কেমন একটা অন্যরকম লাগছে। সবার মেজাজ বেশ থমথমে লাগছে। আর গোমরামুখ লোকটা বরাবরের মতোই প্রতিক্রিয়াহীনভাবে পাউরুটিতে কামড় বসিয়ে খাচ্ছে। তুরা সেদিকে এক পলক চেয়েই এগিয়ে গিয়ে দাঁড়ালো ইনসাফ মাহবুবের পাশে। তুরাকে দেখেই আমেনা খাতুন বলল। কি নাতবউ, ঘুম ভাঙল? প্রত্যুত্তরে তুরা স্মিত হাসল। শুধু রুবি খাতুন টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। আজকে সবাই একত্রে বসেছে নাস্তার টেবিলে। তুরা গিয়ে রাইমার পাশের চেয়ারটায় বসলেই ইনসাফ মাহবুব গলা খাকারি দিয়ে বলল।
আহান, তোমার সাথে কিছু কথা আছে। আহান খাওয়া থামিয়ে প্রশ্নবোধক চাহনি দিয়ে তাকালো বাবার দিকে। ইনসাফ মাহবুব আবারও বলা শুরু করল, আজকে তোমার মিনু ফুফু আসবে। হ্যাঁ তো আসুক, বেশ দায়সারা ভাবে উত্তর করে আবারও খাওয়ায় মনোযোগ দিল আহান। আজ থেকে তুরা তোমার সাথে থাকবে আহান। রুবি খাতুনের কথায় আহান খাওয়া থামিয়ে কপালে ভাঁজ ফেলে বলল, মানে? আহানের কথার উত্তর দিয়ে বলল তার মা, মানে আজ থেকে ও তোমার ঘরেই থাকবে। কি যা তা বলছো মা? ও কেন আমার ঘরে থাকতে যাবে? কারণ ও তোমার বউ আর তোমার মামিরা তাই জানে। তারা মূলত তোমার বউ দেখতেই আসবে। ইনসাফ মাহবুব এর কথায় আহান আরও উত্তেজিত হয়ে বলল, এসব কি বলছো বাবা? এই বিয়েটা যে আমি মানি না তা তোমরা বেশ ভালো করেই জানো। এসব ইউজলেস কথার কোনো মানে হয়? তুমি মানো কি না সেটা তোমার ব্যাপার, কিন্তু ও তোমার বিয়ে করা বউ আর তারা এটাই জেনেছে, তাই শুধু তারা যে কয়দিন থাকবে শুধু সেই দিনগুলোতে হলেও তুরা তোমার সাথেই থাকবে। আমি চাই না বাইরের কারোর সামনে তুরা বা আমার বাড়ির নিয়মের অসম্মান হোক। কিন্তু বাবা, দাদুভাই, এতদিন ধরে আমি এ ব্যাপারে কিছুই বলিনি তোমায়, তবে ইনসাফ যা বলেছে এবার তোমার সেটা মানা উচিত। বিয়ে কোনো ছেলে খেলা নয়। তবুও আমরা তোমার মতামতকে গুরুত্ব দিয়ে কোনো রূপ জোর করিনি। তবে আমি চাই না বাড়িতে মেহমান এসেও এ ধরনের বিশৃঙ্খলা দেখুক। বাবাকে কিছু বলতে নিলেও দিদুনের কথা শুনে থেমে গেল আহান। রাগী স্বভাবের হলেও পিতা মাতার অবাধ্য সে কখনো ছিল না। শুধু বিয়ের ব্যাপারটা নিয়েই বাবার সাথে তার মতের এতটা অমিল হচ্ছে, এ কারণে সে নিজেও বেশ আশাহত। কিন্তু দিদুনের মুখের উপর কথা বলার মতো কাজ সে কখনো করতে পারবে না। চুপচাপ খাওয়া ছেড়ে ব্যাগটা হাতে নিয়েই গটগট করে চলে গেল। আহানের যাওয়ার পানে চেয়ে তুরা ঢকঢক করে এক গ্লাস পানি গিলল। বড়দের কথার মাঝে কোনো রকম কথা বা প্রশ্ন করতে নেই, এ বিষয়টাকে মাথায় রেখেই তুরা এতক্ষণ চুপ ছিল। কিন্তু ওই জল্লাদ লোকটার সাথে এক ঘরে থাকার কথা সে কল্পনাও করতে পারবে না। শেষে কি না এমন দিনও আসতে হলো তুরার, কেন জানি নিজের করুণ পরিস্থিতির কথা ভেবে আগেই হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে। তুরা, চল, তোকে আজ আমি রেখে আসব ভার্সিটিতে। বলেই উঠে দাঁড়ালো ইনসাফ মাহবুব। তুরাও বাধ্য মেয়ের মতো তার পিছু পিছু বেরিয়ে এলো। ভাগ্যিস আজ তাকে ওই বজ্জাত লোকটার সাথে যেতে হয়নি। এক তো রাতে ওইরকম একটা অকাজ করেছে, তার উপর সকাল বেলা করে এসব শুনে লোকটা নিশ্চয় আবারও তাকে বলতো সব তোমার দোষ, তোমার জন্য এমন হচ্ছে। ইনসাফ মাহবুব অফিসে যাওয়ার পথে তুরাকে ভার্সিটির গেইটে নামিয়ে দিয়ে গেল। যাওয়ার সময় যদিও বলেছে সে গাড়ি পাঠাবে তুরার জন্য, কিন্তু তুরাই নিষেধ করেছে সে একাই ফিরতে পারবে। রাস্তাঘাট চিনতে তার খুব অসুবিধা হয় না। ভার্সিটির গেইট পেরিয়ে ভেতরে ঢুকে এদিক ওদিক দেখল ফারিহা কিংবা সাদমান, কেউ নেই হয়তো ক্লাসে ভেবেই সিঁড়ির দিকে পা বাড়ালো। দ্রুত পায়ে কোনো দিক না চেয়েই হাঁটতে নিলেই, কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়তে নিলেই তুরাকে ঝাপটে ধরল একজোড়া হাত। আর ইউ ওকে? পুরুষালী ভরাট গলা শুনে তুরা নিজেকে সামলে সরে দাঁড়াল। ঠিক আছো? আগন্তুকের দিকে এক পলক তাকালো তুরা। লম্বা চওড়া বেশ সুগঠিত শরীর, ধূসর বর্ণের একটা শার্ট ইন করে পরা, কালো প্যান্টের সাথে বেশ ছিমছাম গর্ণের চেহারার লোকটা হাস্যজল মুখে তার দিকে চেয়ে আছে। তুরা সামান্য সরে দাঁড়াল। আমি ঠিক আছি, আমার সাবধানে হাঁটা উচিত ছিল, দুঃখিত। ইটস ওকে, নো প্রবলেম। তুরা আবারও এক পলক চেয়ে নিল। বেশ অস্বস্তি লাগছে, এবার তার এখান থেকে যাওয়া উচিত। এই তুরা,
আরও একটি পরিচিত কণ্ঠস্বরের ডাকে ফিরে তাকালো তুরা। সামনের লোকটিকে অদেখা করে ক্লাসের দিকে তাকিয়েই এক ফালি হেসে এগিয়ে গেল। কিছুক্ষণ আগেই যার সাথে ধাক্কা লাগলো ক্লাসে তাকেই স্যার হিসেবে দেখে তুরার চোখ চড়কগাছ। তখন সাদমানের ডাকে হম্বিতম্বি করে ক্লাসে এসে বসেছিল তুরা। ফারিহা আর সাদমানের সাথে গল্প করার মাঝেই ক্লাসে আগমন ঘটল কিছুক্ষণ আগেই দেখা লোকটির। প্লিজ বি সিটেড এভরিবডি। ভরাট কণ্ঠস্বরের আদেশে সবাই বসে পড়লেও তুরা এখনো হা করে চেয়ে আছে। সে কি না শেষে স্যারের সাথে ধাক্কা খেল, কিন্তু এই স্যারকে তো সে আগে দেখেনি। তুরার ভাবনার মাঝেই পাশ থেকে ফারিহা এক হাত ধরে টেনে থপ করে বসিয়ে দিল। কি রে, এমন হা করে চেয়ে আছিস কেন? নতুন স্যারকে দেখে কি তোরও ঘন্টা বেজে গেছে? ঘন্টা কেন বাজবে? তুরা বোকা বোকা প্রশ্নে ফারিহা কিছু বলতে নিবে তার আগেই কর্ণগোচর হয়। হ্যালো এভরিবডি, আমি ইফতেখার আহমেদ মাহিদ। তোমরা আমাকে মাহিদ স্যার ডাকতে পারো। আমি ম্যাথ ডিপার্টমেন্টের নিউ লেকচারার। তোমাদের সাথে আজই ফার্স্ট ক্লাস। মাহিদের কথা শুনে সকল স্টুডেন্টস একত্রে স্বাগতম জানায়। মাহিদ আবারও বলল, তোমাদের ক্লাসটা নাকি সবচেয়ে শান্তশিষ্ট, তাই প্রিন্সিপাল স্যার আগে এখানেই পাঠালো। তারপর আমার অপিনিয়ন এর সাপেক্ষে নির্ধারণ করবে আমি কোনো ক্লাসে কন্টিনিউ করব। মাহিদ স্যারের কথা শুনে রিফা নামের মেয়েটা উঠে দাঁড়িয়ে ঢং করে বলল, স্যার আপনি আমাদেরই ক্লাস নিবেন প্লিজ। প্রত্যুত্তরে মাহিদ হালকা হাসল, ফুটফুটে ললাটে সরু ভাঁজ ফেলে বলল, আচ্ছা দেখা যাক কি হয়। তবে তোমরা কিন্তু মোটেও শান্তশিষ্ট নও। আমি তো প্রথমে এসে ভাবলাম ভুলে ক্যান্টিনে ঢুকে পড়লাম কি না, বলেই মৃদু হাসল। তুরা চুপচাপ তাকিয়ে আছে মাহিদ নামক স্যারের দিকে। ভার্সিটির লেকচারারদের মাঝে একটা গুরুগম্ভীর ভাব থাকে, কিন্তু এই লোকটা মোটেও তেমন না। নেহায়াতি হাসি খুশি একটা মানুষ। হাসির ছলকে আবার উজ্জ্বল শ্যামলা গর্ণের মুখের বা পাশে একটা টোল ওপরে ছিমছাম গর্ণের শরীরের লোকটাকে এক দেখায় সুদর্শন বলা যায়। আরও কিছুক্ষণ মাহিদ স্যার সবার সাথে আলাপচারিতা করার মাঝেই ঘণ্টা দিল। ভদ্রলোক আবারও সুবিনয়ভাবে বিদায় জানিয়ে প্রস্থান করলেন। পরপর আরও দুটো ক্লাস করে ব্যাগ কাঁধে নিয়ে উঠে দাঁড়ালো তুরা। তুরাকে দাঁড়াতে দেখে ফারিহা বলল, কই যাও ডিয়ার? তুরা উঠে দাঁড়িয়ে বলল, আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে গো, আজ আর ক্লাস করব না। তুমিও বেরোবে? আমারও আজ যেতে হবে। সাদমান ও তুরার সাথে উঠে দাঁড়ালো। ওদের দুজনকে উঠতে দেখে ফারিহাও নিজের ব্যাগ হাতে নিয়ে বলল, তাইলে আমি কি ফার্মের মুরগির মতো বইয়া থাকুম নাকি? আমিও যাব, চলো। বলেই তিনজনে একসাথে বেরিয়ে এলো। গেট থেকে বেরিয়েই দেখল ভার্সিটির সামনে বাড়ির গাড়িটা দাঁড়িয়ে। বাড়িতে দুটো গাড়ি, একটা বাবা আর বাড়ির অন্যেরা ব্যবহার করে, আরেকটা ওই জল্লাদ লোকটার একার। এখন আপাতত বাবার গাড়িটাই দাঁড়িয়ে আছে। ফারিহা আর সাদমান চলে গেছে অন্য পথে। ড্রাইভার গাড়ির ভেতর বসে ঝিমোচ্ছে। তুরার এই শহরটা একেবারেই অচেনা নয়, বেশ ভালোই চেনা জানা রাস্তাঘাট। রোজ এমন গাড়িতে আবদ্ধ হয়ে যেতে তার একদম ভাল লাগে না। রাস্তা দিয়ে এমনিতেই হেঁটে যেতে ভাল লাগে। তুরাকে দেখেই ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে এলো। আহেন, আপনারে বাড়িতে রাইখা বড় সাহেবের অফিসে যাইতে হইব। তুরা অমত জানিয়ে বলল সে একাই চলে যেতে পারবে। ড্রাইভার যেন চলে যায়, কিন্তু ড্রাইভার কিছুতেই তা মানতে নারাজ। আপনারে না নিয়ে গেলে বড় সাহেব আমারে খুব বকব। তুরা হাজার বোঝানো সত্ত্বেও ড্রাইভার শুনল নাহগত্যা বাধ্য হয়েই তুরা গাড়িতে করে আসলো।
ক্লাস করে রাস্তার যানজট ঠেলে আসতে দুপুর হয়ে গেল প্রায়। তুরা গাড়ি থেকে নেমেই ফটাফট বাড়ির দিকে হাঁটা দিল। ভেতরে ঢুকতেই দেখল বসার ঘরে রাইমা আর দিদুনের পাশে মাঝ বয়সী গোলগাল চেহারার এক ভদ্রমহিলা বসে সামনের সোফাতেই বসা রুবি খাতুনের সাথে বেশ হাসি খুশি মুখে কথা বলছে। তুরা ধীর পায়ে এগিয়ে ভেতরে প্রবেশ করতেই আমেনা খাতুন বলল, ওই তো আমার নাতবউ এসে গেছে। তুরা এদিকে আসো তো। তুরা বেশ বিব্রতি নিয়ে এগিয়ে গেল। আমেনা তুরাকে সামনে হালকা রঙের জামদানি শাড়ি পরিহিতাকে দেখিয়ে বললেন, ও মিনু আমার ছোট বোনের মেয়ে, তোমাকে তো বলেছিলাম ওর কথা। আজই এসেছে খাগড়াছড়ি থেকে। তুরা এগিয়ে যেতেই রুবি খাতুন চোখের ইশারা করলে সে সালাম দিয়ে পা উঠে গেলেই ভদ্রমহিলা বলে উঠল, আরে থাক থাক, সালাম করতে হবে না, দেখি আমার পাশে বসো তো, আমার আহান কেমন বউ এনেছে দেখি। বলেই তুরাকে পাশে বসিয়ে ওর থুতনিতে হাত রাখল। কিন্তু তুরার খুব অস্বস্তি হচ্ছে, সে মানুষের সাথে খুব সহজেই মিশতে পারে না। তার উপর রাইমা আপু বলেছিল মিনু ফুপু নাকি বেশ মেজাজি আর খুঁতখুঁতে স্বভাবের। বাহ, বেশ রূপবতী বউ এনেছ দেখছি। তাই তো বলি আমার বিয়ে বিদ্রোহী ছেলেটা হুট করেই বউ নিয়ে আসলো, এমন রূপ দেখে তো যে কেউ মুগ্ধ হবে। আসলে আপা আপনি যেমনটা ভাবছেন তেমন না। তুরার সাথে আহানের বিয়েটা পরিকল্পনা সাপেক্ষে হয়নি, হুট করেই হয়েছে। রুবি খাতুনের কথা পুরোটা না শুনেই মিনু ফুপু আবারও তুরার দিকে ফিরে বলল, সে হটকারিতায় হোক না কেন ছেলের বউয়ের কিন্তু বেশ রূপের বাহার আছে। তা শুধু কি রূপই আছে নাকি অন্য কাজও জানো? রান্না বান্না জানো বউ? মিনুর প্রশ্নে তুরা বেশ অপ্রস্তুত হয়ে গেল। এভাবে প্রথম দেখায় রান্না বান্না জানে কি না জিজ্ঞাসা করা লোক সে প্রথম দেখল। তুরার অস্বস্তি বুঝতে পেরে রুবি খাতুন ওকে থামিয়ে বলল, আরে সেসব পরে শোনা যাবেও তো, মাত্রই বাইরে থেকে আসলো, ফ্রেশ হয়ে আসুক। আপনিও কতটা পথ পাড়ি দিয়ে এসেছেন, নিশ্চয় ক্লান্ত। দুপুরও হয়ে এসেছে, চলুন টেবিলে যাওয়া যাক। বলেই তুরাকে উপরে পাঠিয়ে দিল। তুরাও যেন হাঁফ ছেড়ে বাঁচল। মহিলা যে খুব একটা সুবিধার না তা তার মনে খুঁতখুঁতিয়ে বলছে, কেমন জহুরি চোখে তাকায় বাবারে বাবা। তুরা উপরে এসেই ফ্রেশ হয়ে জামা বদলে সবুজ রঙের একটা সালোয়ার কামিজ পরে নিল। চুলগুলো হাত খোপা করে খাটে বসতেই নিচ থেকে রাইমার গলা শোনা গেল, খেতে ডাকছে। তুরার ও বেশ ক্ষুধা পেয়েছে, সেই সকালে খেয়েছে, এখন অবধি পেটে আর কিচ্ছু পড়েনি। ঘর থেকে বেরিয়ে মাথায় ওড়নাটা টেনে নেমে গেল খাবার টেবিলে। সারা টেবিল জুড়ে নানা রকম খাবার সাজিয়েছে ভদ্রমহিলা, যে খেতে বেশ ভালোবাসে তা তার শরীর দেখলেই বোঝা যায়। তুরা যেতেই সবাই একসাথে বসে খাওয়া শুরু করল। খাবার মাঝেই মিনু তুরার প্লেটের দিকে চেয়ে বলে উঠল, তুমি তো কিছুই খাচ্ছ না বউ, প্লেট তো সবই ফাঁকা। মিনুর কথায় তুরা কি উত্তর দেবে বুঝতে পারে না। তখন রাইমা পাশ থেকে বলল, ফুফি ও একটু কমই খায়। সে কি কম খেলে চলবে? এই তো পাতার মতো হালকা শরীর, তাও যদি কম খাও তাহলে টিকবে কি করে? আহানের মতো লম্বা চওড়া স্বামী তোমার, তুমি এত হালকা পাতলা হলে তো চলবে না। মিনু ফুফুর কথায় তুরা খাওয়া থামিয়ে হা করে চেয়ে থাকে। রুবি খাতুন বেশ লজ্জায় পড়ে যায়। তার ননাস যে একটু মুখচোখা সে সবাই জানে, সব কিছু মুখের উপর বলে দেওয়া তার পুরনো স্বভাব। তা বলে মায়ের সামনে ছেলে বউকে নিয়ে এমন বলে ফেলবে ভাবতেও পারেনি। রাইমা কি বলবে ভেবে না পেয়ে চুপ করে খেতে লাগল। সবার অস্বস্তি ভেঙে আমেনা খাতুন বলল, আহ কি বলিস মিনু, লাগাম ছাড়া কথা বলার স্বভাব তোর গেল না? ছোটদের সামনে কি বলছিস? ছোট আর কই আম্মা, ও তো বউ আহানের।
সেসব থাক, তুই চুপচাপ খাতো। আমেনা খাতুনের কথায় মিনু আবারও খাওয়ায় মনোযোগ দিল। তুরা মাথা নিচু করে চুপচাপ প্লেটের ভাত নাড়াচাড়া করছে। সে পুরোপুরি না বুঝলেও ফুফুর কথার আংশিক অর্থ ঠিকই বুঝতে পেরেছে। এভাবে মা আর দিদুনের সামনে উনি কি করে বলল। লজ্জা আর সংকোচে তুরার ললাটে ভাঁজ পড়ে গেল। খাবার আর গলা দিয়ে নামছে না। কম বেশি কম বেশি। ঘরের ভেতর অনবরত পায়চারি করছে তুরা। বুকের ভেতরে তাণ্ডব শুরু হয়েছে তার। সে কি করে যাবে ওই লোকটার ঘরে। না, আর ভাবতে পারছে না। হাত পা ঠান্ডা হয়ে আসছে। এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়বে ভাবতেও পারেনি। তুমি এখানে কি করছো? এখনো ঘরে যাওনি? পরিচিন নারী কণ্ঠে। তুরা পেছনে ফিরে তাকাতেই দেখে দরজায় মিনু ফুফু দাঁড়িয়ে, পেছনে রাইমাও আছে। মিনুকে দেখেই তুরা বলল, আমাসলে বই নিতে এসেছিলাম। তোমার বই এই ঘরে কেন থাকবে? তোমার ঘরে? আসলে ও এসেছে কয়েকদিন হয়েছে মাত্র, এখনো পুরোটা গুছিয়ে নেওয়া হয়নি। মিনুকে কথা সম্পূর্ণ না করতে দিয়েই রাইমা বলল। তুরাও তাকে ঘাড় নাড়িয়ে সম্মতি জানাল। আচ্ছা, আমি আসছি তাহলে। বলেই তুরা ছোট ছোট পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল। মিনু গিয়ে বসল খাটে। ঘর থেকে বেরিয়ে এক নজর পেছনে তাকিয়ে রাইমার দিকে অসহায় মুখ করে তাকালো। রাইমাও তার দিকে ফিরে তেমনি একটা চাহনি দিল, যার অর্থ তারও কিছু করার নেই। অগত্যা আস্তে আস্তে সামনের ঘরটার দিকে এগিয়ে গেল তুরা। এখন প্রায় মাঝরাত হতে চলল। ইনসাফ, মাহবুব আর আহান সন্ধ্যার পরপরই বাসায় ফিরেছিলেন। বোন অনেক দিন পরে আসায় তিনি বেশ খুশি হয়েছেন। সন্ধ্যা থেকে নিচেই ছিল তুরা সকলের সাথে। একসাথে গল্প আড্ডা দিয়ে কখন রাত হয়ে গেছে বুঝতেই পারেনি। সে তো এক প্রকার ভুলেই বসেছিল যে আজকে তাকে ওই জল্লাদ লোকটার সাথে থাকতে হবে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে ঘরে গেছে সবাই। রুবি খাতুন আবারও আহানকে বলে দিয়েছে কয়েকটা দিনেরই তো ব্যাপার। মিনু ফুফু চলে গেলেই তুরা আবারও ফিরে আসবে নিজের ঘরে। আর তুরাকেও বারবার বুঝিয়ে দিয়েছে ভয় না পেতে আহান তাকে আর বকবে না। বিনিময়ে তুরা শুধু আর চোখে একবার গম্ভীর লোকটার দিকে তাকিয়েছিল। রেগে আছে কি স্বাভাবিক তা মুখ দেখে বুঝার উপায় নেই। কেমন একটা মারা ফেস করে ছিল পুরোটা সময়। তুরা গুটি গুটি পায়ে এগিয়ে এসে দাঁড়ালো ঘরটার সামনে। বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দ হচ্ছে। ঠান্ডায় হাত পা অবশ হয়ে আসছে লোকটার সামনে। সে 5 মিনিট দাঁড়াতে পারে না। পুরোটা রাত কি করে কাটাবে? দমনা হয়ে তাকিয়ে আছে দরজার ফাঁক দিয়ে। লোকটাকে তো দেখা যাচ্ছে না ভেতরে। কি করবে, ঢুকবে নাকি সারা রাত এখানে দাঁড়িয়েই পার করে দেবে? 1 মিনিটের মধ্যে ভেতরে না আসলে আমি দরজা লাগিয়ে দেব। তুরার ভাবনার মাঝেই পুরুষালী স্বরে কেঁপে উঠল। উৎকণ্ঠা রীতিমতো বেড়েই চলেছে। দেখল কি করে লোকটা ভেতর থেকে। ভূত নাকি আজব? কাপা কাপা হাতে দরজাটা খুলে ভেতরে ঢুকল তুরা। ঠিক তার বাম পাশেই সোফাতে বসে আছে খয়েরি রঙের টি শার্ট আর কালো ট্রাউজার পরিহিত অত্যন্ত সুদর্শন পুরুষটি। কোলের উপর ল্যাপটপটা রেখে তর্জনীর দক্ষতায় খটখট শব্দে হাতের চালনা করছে কিবোর্ডে। হুট করেই তুরা উপলব্ধি করল ফারিহা ভুল কিছু বলেনি। লোকটা আসলেই ভীষণ নজরকাড়া। ছেলেদের এতটা চার্মিং হতে নেই। এভাবে পেতনির মতো দাঁড়িয়ে থাকলে বাইরে গিয়ে দাঁড়াও, আমার সামনে অ্যাসেম্বলি করতে বলিনি। কাঠোকাঠ রুক্ষ মেজাজের কথা শুনে ভ্রু কুঁচকে এলো তুরার। লোকটা ভারী বজ্জাত, সবসময়ই এমন খিটখিট করে গাল ফুলিয়ে বলল, তাহলে কি করব আমি? নাচো, যাত্রাপালা করো।
তুরার এবার মন চাচ্ছে ল্যাপটপটা দিয়েই মাথায় একটা বাড়ি দিতে, কোনো কথায় কি সোজাভাবে বলতে পারে না এই লোক। প্রচণ্ড বিরক্তি নিয়ে চেয়ে আছে তুরা। আহান কোল থেকে ল্যাপটপটা নামিয়ে সোজা হয়ে দাঁড়াল। বেশি বউগিরি করতে গিয়ে মাথার তার ছিঁড়েছে। চুপচাপ শুয়ে পড়ো, এভাবে রাতে তোমায় পেতনির মতো দাঁড়িয়ে থাকতে দেখে এটা কাশবে। লোকটার এমন খোঁচা দেওয়া কথা আচ্ছা বিরক্তিকর, সে কখন বউগিরি করল? এ ঘরে তো তাকে মাই পাঠিয়েছে। কিন্তু সেটা ভেতরেই দমিয়ে রেখে তুরা আমতা আমতা করে বলল, আমি কোথায় শুব? মুখে একরাশ বিরক্তির ছাপ ফেলে তাকালো আহান। বোঝাই যাচ্ছে সে তুরার এমন অযাচিত কথায় ভীষণ বিরক্ত। এটা কোনো পূর্ণদৈর্ঘ্য বাংলার চলচ্চিত্র না যে কেউ খাটে তো কেউ নিচে শুবে। আর তোমার জন্য তো আমি মোটেও স্যাক্রিফাইস করতে পারবো না। পাশে জায়গা আছে, শুয়ে পড়ো, আদারওয়াইজ বাথরুমে জায়গা আছে, ওখানে থাকতে পারো। বলেই বালিশ ঠিক করে শুয়ে পড়ল। তুরা কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থাকল। উপান্তর না পেয়ে আস্তে আস্তে বিছানার কাছে এসে দাঁড়াল। আহানের কোনো নড়চড় নেই, লোকটা কি ঘুমিয়ে গেছে? এইটুকু সময়েই তুরাও আর বেশি না ভেবে খাটের এক কোণায় জড়সড় হয়ে শুয়ে পড়ল। মাঝখানে একটা কোলবালিশ রাখা। আহান রেখেছে, ভালোই হয়েছে। তুরার নিজের উৎপটাংশুয়ার উপর ন্যূনতম বিশ্বাস নেই, তার উপর পাশে একটা পুরুষ মানুষ। এখন তুরার হুমায়ুন আহমেদ এর একটা কথা বেশ মনে পড়ছে, নতুন বিয়ের পর একজন যুবকের সাথে এক বিছানায় ঘুমানোর মনে অস্বস্তিকর জিনিস আর হয় না। তুরার এসব উদ্ভট চিন্তাভাবনার মাঝেই খট করে পাশ থেকে টেবিল লাইট বন্ধ করে দিল আহান। ভয়ে চোখ খুলে তাকালো তুরা। পুরো ঘর জুড়ে ঘুটঘুটে অন্ধকার, দূর থেকে রাস্তার ছোট আলোর বিন্দু ছাড়া একটা ছায়া ও বুঝার জো নেই। অন্ধকারে তুরার ভীষণ ভয়। ও কখনো অন্ধকারে থাকতে পারে না, রাতে তো একেবারেই না। ভয়ে তুরা খানিকটা সরে এলো। ওপাশে কোনো সারা শব্দ নেই। শুনুন, ভাঙা ভাঙা গলায় বলল তুরা, তবুও অপরপক্ষে নিস্তব্ধতা বিরাজমান, কোনো উত্তর নেই। তুরার ভয় আরও বেড়ে গেল, আরও খানিকটা সরে এসে হাত বাড়িয়ে খোঁজার চেষ্টা করল। অন্ধকারে হাতড়ে ছোট ছোট ধার ধার কিছু বিধল হাতে আরেকটু এগিয়ে নিতেই আহান ধমকে উঠল। কি সমস্যা তোমার, এভাবে চোখে মুখে হাত দিচ্ছ কেন? আর মাঝে বালিশ পার করে এদিকে সরে আসার সাহস কি করে হলো? অন্য সময় এমন ধমকে তুরার হাড় কেঁপে উঠলেও এবার যেন শান্তি পেল। অন্ধকারে সে ভীষণ ভয় পাচ্ছিল। কপালের ঘাম হাতের উল্টো পিঠে মুছে মিনমিনিয়ে বলল, আমি অন্ধকারে ঘুমাতে পারি না, ভয় করে। আর আমি লাইটের আলোয় ঘুমাতে পারি না। আহানের কথা শুনে চুপ বনে গেল তুরা। নিজেকে ভীষণ অসহায় লাগছে। আহান বেশ কিছুক্ষণ নিঃশব্দে থেকে উঠে গিয়ে ডিম লাইট জ্বেলে দিয়ে আবারও এসে খাটে শুয়ে বলল, এর চেয়ে বেশি আলো দেওয়া পসিবল না, এতেও যদি ঘুম না হয় তাহলে বসেই থাকো। বলেই এক হাত মুখের উপর দিয়ে টান হয়ে শুয়ে রইল। তুরা এবার নিঃশব্দে শুয়ে পড়ল। নাই মামার চেয়ে কানা মামা ভালো, এই আলোতেই হবে, অন্তত অন্ধকারের চেয়ে তো ভালো। আর এই বালিশটা টপকে এদিকে আসার চেষ্টাও করলে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দেব তোমায়। বলেই অন্যদিকে ফিরে শুয়ে পড়ল আহান। তুরা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল আহানের দিকে আর ভাবল লোকটার হাড়ে হাড়ে বজ্জাতপনা। স্নিগ্ধ সকালের ফুরফুরে হাওয়ায় সফেদ পর্দাটা মৃদু দোলনে আচ্ছাদিত। বাবুই আর শালিকের কিচিরমিচির কলধ্বনিতে আহানের ঘুম ছুটে গেল।
চোখ বন্ধ রেখেও ঘরে এক নাম না জানা মিষ্টি সুবাসের ঘ্রাণ পাচ্ছে আহান। তার চেয়েও করা এক সুরভি নাকের খুব কাছে ঠেকেছে। মনে হচ্ছে কোনো কিছু তাকে আষ্টেপৃষ্ঠে আটকে রেখেছে। বুকের মাঝে উষ্ণ গরম বাতাসের প্রখরতা উপলব্ধি করেই চোখ খুলে গেল আহানের। রেশমি সুতার মতো নরম চুলগুলো একদম মুখে উপচে পড়ে আছে। এক হাতে নিজের মুখের উপর থেকে চিকন রেশমি সুতার ন্যায় জিনিসটা সরাতেই দেখল তুরা তার পায়ের উপর এক পা তুলে আর এক হাতে গলা জড়িয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, একদম ছোট বাচ্চার ন্যায় মিশে আছে আহানের বুকে। হুট করেই আহান কোনো রকম প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারল না। কি একটা মনে হতে এক হাত তুলে আঙ্গুল দিয়ে তুরার মুখ থেকে এলোমেলো চুলের গোছা সরিয়ে দিল। গৌরবর্ণের পাতলা মুখটাতে খাড়া সরু নাক আর চাপা ঠোঁট দেখতে ভীষণ সুন্দর। ঘুমের মাঝে নিচের ঠোঁট দুটো কামড়ে ধরে রেখেছে, জোরে জোরে নিঃশ্বাস ছাড়াই তা আহানের চোখে মুখে আছড়ে পড়ছে। বা চোখের কোণায় আর নিচের ঠোঁটের তিলটার জন্য মেয়েটার সৌন্দর্য যেন কয়েক ধাপ প্রসারিত হয়েছে। মন্ত্রমুগ্ধের মতো চেয়ে আছে আহান। কোনো অজানা এক জিরি জিরি অনুভূতির জোয়ারের প্রতিশব্দ ভেসে আসছে যেন। এই প্রথম তার মনে হলো তাকে এভাবে বাচ্চাদের মতো ঝাপটে জড়িয়ে ধরা মেয়েটা তার বউ। হুট করেই আহানের হুঁশ ফিরল। কি ভাবছিল সে এতক্ষণ? না, এই বিয়েটার কোনো মানে আছে আর না সে মানে। এক হাত দিয়ে তুরার পা নামিয়ে দিল, হাতটা নিজের গলা থেকে নামিয়ে উঠতে নিলেই টি শার্ট এ টান পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল তুরা আরেক হাত দিয়ে তার পরনের পোশাকটা খামচে ধরে রেখেছে। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে সেই হাতটাও ছাড়িয়ে নিল। মেয়েটার শোয়া খুব একটা সুবিধার না, সেটা তার বেশ ভালো বোঝা হয়ে গেছে। মাঝখানের বালিশটা পায়ের নিচে আর মাথার নিচের বালিশটা নিচে ফেলে দিয়ে আহানের বুকটাকে বালিশ বানিয়ে কি সানন্দে ঘুমিয়ে আছে মেয়েটা। এটা আবার কোনো সিস্টেমের ঘুমানো আহান বুঝে পায় না। এভাবে দেখেই তো আহানের গায়ে ব্যথা করছে। বেশ বিরক্তি নিয়ে উঠে গেল আহান। ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫ মিনিট। আপাতত ফ্রেশ হয়ে আসা দরকার। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমের বাহিরে এসে দেখল তুরা টিপ টিপ করে তাকিয়ে এদিক সেদিকে দেখছে, যেন প্রথম কোনো ঘর দেখছে। আহান সেদিনই ভ্রুক্ষেপ না করে আয়নার সামনে গিয়ে মুখ মুছতে লাগল। শুনুন, আপনার না ঘরে ভূত আছে? সকাল বেলা করে এমন উদ্ভট কথা আহান একেবারেই আশা করেনি। হাতের তোয়ালে নামিয়ে এক পলক তাকালো পেছনেই বসে থাকা মেয়েটির দিকে, যে আপাতত এদিক ওদিক চেয়ে আকাশ কুসুম ভাবনায় মত্ত। তোমার এমন কেন মনে হলো? গুরুগম্ভীর কণ্ঠস্বর শুনে তুরা খানিক ঢক গিলে সেও গম্ভীর মুখ করে বলল, রাতে আমার পায়ে সুরসুরি দিয়েছিল। তুরার এমন বেহুদা কথা শুনে সকাল বেলা করেই আহানের মেজাজ চড়ে গেল। কি যা তা বলছো? মাথার তার ছেঁড়া আছে? না, আমি সত্যি বলছি, রাতে আমার পায়ে সুরসুরি দিয়েছে, আরও আমার বালিশ কেড়ে নিয়েছে। এই যে দেখুন, নিচে পড়ে আছে বালিশটা। বলেই নিচে পড়ে থাকা বালিশটাকে হাত দিয়ে দেখালো। আহান ওর দিকে ঘুরে দুহাত বুকে গুজে বলল, তোমার মতো পেতনির কাছে কোনো ভূত ভুলেও আসবে না। আমি পেতনি কেন হব? এভাবে একটা পুরুষ মানুষের সামনে ওড়না ছাড়া পেতনিরাই বসে থাকতে পারে। আহানের কথা শুনে তুরা তড়িৎ গতিতে নিজের দিকে তাকালো। সারা শরীরে যেন ঠান্ডা হিম বয়ে গেল। ঘুম থেকে উঠার দরুন এত সব খেয়ালই ছিল না যে তার গায়ের ওড়নাটা নেই। হন্তদন্ত করে এদিক ওদিক খুঁজেও ওড়নাটা পাচ্ছে না, অথচ লোকটা বেহায়ার মতো শটান তার দিকে চেয়ে আছে। খাটের উপর কোথাও না পেয়ে ঘাড় এগিয়ে নিচে তাকাতেই দেখল তার ওড়নাটা ফ্লোরে লুটোপুটি খাচ্ছে।
হড়বড় করে নেমে ওড়নাটা কোনো মতে গায়ে পেঁচিয়ে নিল তুরা। তোমার কি মনে হয় এভাবে ওড়না ছাড়া আমার সামনে ঘুরে অ্যাটেনশন পাবে? তুরা হকচকিয়ে তাকালো। মানে? সে ওড়না না পরে কেন অ্যাটেনশন নিতে যাবে? এই লোকটা তো আচ্ছা জাতা। এসব উদ্ভট কথাবার্তা নিতান্তই আপনার মনের ভুল, তাই নাকি? তাহলে লজ্জা করল না এভাবে পেতনির মতো ওড়না ছাড়া বসে থাকতে? এহেন লজ্জাজনক কথায় তুরা চুপচাপ চোখ মুখ কুঁচকে রইল। এই লোকটা প্রচণ্ড বজ্জাত, এর সামনেই থাকা যাবে না। চুপচাপ ওয়াশরুমের দিকে চলে গেল। আজকে শুক্রবার হওয়ার ভার্সিটি যাওয়ার ও তারা নেই, আর উঠতেও যথেষ্ট দেরি হয়ে গেছে, তাই আজ আর শাওয়ার না নিয়ে শুধু ফ্রেশ হয়েই বেরিয়ে এলো। ঘর পুরো ফাঁকা, আহান নেই। যাক, হাঁফ ছেড়ে বাঁচল তুরা। লোকটার সামনেই থাকা যাবে না। এক তো জল্লাদ, তার উপর প্রচণ্ড অসভ্য। পরনের জামাটা ঠিক করে চুলগুলো হাতখোপা করে নেমে এলো তুরা। বেশ দেরি করে ফেলায় এখন তারই লজ্জা হচ্ছে। শেষে কি না বাড়িতে মেহমান আসলো, আর সে পড়ে পড়ে বেলা ভরে ঘুমালো। ডাইনিং এ খেতে বসেছে মিনু ফুফু আর আমেনা খাতুন। রাইমা নেই, এখনো নামেনি হয়তো। রান্নাঘরে একবার উকি দিতেই দেখল রুবি খাতুন পরোটা ভাজছে। তুরা সোজা রান্নাঘরের দিকেই এগিয়ে গেল। আমি সাহায্য করব মা। রিনিঝিনি চিকন কণ্ঠে রুবি খাতুন পাশ ফিরে তাকালো। খুন্তি দিয়ে পরোটা প্লেটে রেখে আরেকটা পরোটা প্যানে দিয়ে বলল। ঘুম ভাঙল। থাক তুমি ছোট, এসব পারবে না। তুমি বরং টেবিলে বসো, আমি নাস্তা আনছি। আমি ছোট নই, আর এসব আমি বেশ পারি। ও বাড়িতে থাকতে সকালে চাচা চাচির জন্যে তো আমি নাস্তা বানাতাম। তুরার কথায় রুবি খাতুন ওর দিকে তাকিয়ে বলল। তোমাদের ও বাড়িতে কতজন যেন থাকে? চাচা চাচি, তাদের 2 ছেলে মেয়ে, চাচির মা আর আমি ছিলাম। ওতগুলো লোকের নাস্তা তুমি বানাতে? হ্যাঁ, তো রান্নাও আমিই করতাম। তুরা বেশ হাসিখুশি মুখে বললেই রুবি খাতুন অবাক হয়ে তাকিয়ে রইলেন ওর দিকে। কতটুকু হবে বয়স? রাইমার ও অনেক ছোট ছোট খাটো মুখখানা দেখলেই তো মায়া লাগে। আর এতটুকু মেয়েকে দিয়ে কি না রান্না করাতো? কি করে পারে মানুষ এতটা মায়াহীন হতে? দিন না আমাকে মা, এসে থেকে তো শুয়ে বসেই থাকি। আপনি কি আমার উপর ভরসা করতে পারছেন না? তুরার কথায় ধ্যান ভাঙে রুবি খাতুনের থমকে যাওয়া চেহারায় হাসির রেখা এনে বলে। তেমনটা নয়, আমি একাই পারব। আমি সত্যিই পারব। আমায় যতটা ছোট ভাবছেন ততটাও না, আমি অনেক কিছু পারি। দেখি আমায় দিন তো। বলেই রুবি খাতুনের হাত থেকে খুন্তিটা নিয়ে নিজে গিয়ে দাঁড়াল। রুবি খাতুন আর কথা বাড়ালেন না। থাক, মেয়েটা যদি খুশি হয় তবে করুক। পরোটা ভেজে রাখা থালটা নিয়ে ডাইনিং এ এগিয়ে গেল। তুরা কিছুক্ষণের মধ্যেই ঝটপট করে কাজ সেরে পরোটা গুলো নিয়ে ডাইনিং এ আসলো। রাইমা ততক্ষণে নিচে নেমেছে। টেবিলে গিয়ে প্লেট রাখতেই তাকে দেখে মিনু খাতুন বলল। আরে বউ, যাক, তোমার মুখ তো দেখতে পেলাম। সকাল থেকে তো তোমার কদম ইনাই নিচ্ছে। আজ একটু দেরি হয়ে গেছে উঠতে, তাই আর কি। আস্তে ধীরে তুরার বলা কথা শেষ না হতেই রাইমা বলল। পরোটা গুলো কি তুই করলি তুরা? না না, মা ই করেছিল। আমি তো শুধু এই কয়টা ভেজেছি। বলে নিজেও রাইমার পাশে বসল তুরা। রুবি খাতুন সকলের প্লেটে নাস্তা তুলে দিল। ইনসাফ, মাহবুব বেরিয়েছে সকালে হাঁটতে। আসার পথে বাজার করে আনবেন। বোন আশায় সে নিজে গিয়ে বাজার করে আনবে বলেছেন। তুরা খেতে বসে এদিক ওদিক চেয়ে দেখল। আহান নেই, কোথায় গেল লোকটা?
পরক্ষণেই আবার ভাবল যেখানে খুশি যাক, তার কি, থাকলেই তো অপমান শুরু করবে। তা বউ রান্না বান্না কতটুকু জানো? আজকালকার মেয়েরা তো বাপু রান্নাঘরে পাও মারাতে চায় না। খাওয়ার মাঝেই মিনু বলে উঠল, উত্তরের অপেক্ষা না করে আবারও বলল, আজ আমি বউয়ের হাতের রান্না খেতে চাই রুবি। তোর রান্নার প্রশংসা তো সারা জীবনই করে গেলাম। তোর ছেলে বউ কেমন রাধে তা না হয় দেখা যাক। মিনুর কথায় ডাইনিং জুড়ে থমথমে পরিবেশ ছেয়ে গেল। রুবি খাতুন তুরার দিকে একবার চেয়ে শাশুড়ি আমেনা খাতুনের দিকে চাইল। তুরা এসে থেকে তাকে দিয়ে কোনো কাজই করাননি তারা। ইনসাফ মাহবুব বারবার বলেছেন তুরাকে নিজের মেয়ের চেয়ে কোনো অংশে কম না দেখতে, তুরার পড়াশোনায় যেন কোনো প্রকার ক্ষতি না হয়। আর তারা নিজেরাও তুরাকে সংসার নামক ভারী বোঝা এখনই চাপিয়ে দিতে চায়নি। মেয়েটা কি রান্না পারবে? মিনু যেমন খুঁতখুঁতে মানুষ। আমেনা খাতুন এতক্ষণ চুপ থাকলেও এবার বলে উঠল, কি যে বলিস মিনু, ও তো এখনো ছোট, এত সব রান্না কি ও পারবে নাকি? আর আমি পারব দিদুন, আপনি চিন্তা করবেন না। আজকে দুপুরের খাবার আমি রান্না করব। আমেনা বেগমকে থামিয়ে তুরা বলল। সবাই বেশ অবাক হয়। এতগুলো মানুষের রান্না কি করে করবে তুরা? রান্না করা তো আর চারটে খানি কথা নয়। এত মানুষের রান্না তুই পারবি নাকি? তুরা অনেক চাপ হবে। রাইমার কথায় তুরা মৃদু হেসে বলল, এর চেয়েও অনেক বেশি চাপ আমি সয়ে এসেছি আপু। তোমরা তো আমায় তুলা শাড়ি করে রেখেছ এ বাড়িতে। ওখানে থাকিতে এক বেলা রান্না না করলে চাচি তো আমায় খেতেও দিত না। তুরার মলিন হেসে বলা কথায় পা দুটো থেমে গেল। আহানের ঘরের দিকেই যাচ্ছিল সে। তুরার এমন কথা শুনে তার ও পা দুটো জমে গেল। এক পলক তাকালো বসে থাকা মেয়েটার দিকে, যে খুব স্বাভাবিকভাবেই এত বড় কথাটা বলে দিল। বাবার কাছে শুনেছিল আহান তোফায়েল আঙ্কেলের ব্যবসায়িক সাফল্য তার বাবার চেয়েও বেশি, তার অঢেল সম্পত্তির একমাত্র অধিকারী তুরা, আর তাকেই কিনা কাজ না করলে না খাইয়ে রাখত। আহানের মতো বাকি সবাইও বেশ বিহ্বলিত তুরার এমন কথায়। আমেনা খাতুন পরিস্থিতি বুঝে কিছু বলতে নিলেই দরজার সামনে দাঁড়ানো আহানকে দেখে বলে, দাদুভাই কোথায় ছিলে তুমি? নাস্তা করার সময় হয়েছে তোমার। আমেনা খাতুনের কথায় বাকিরাও তাকালো আহানের দিকে। আহান দুহাত ছেড়ে বলল, আমি পরে খাবো দিদুন। আপাতত বেলচা দরকার, সেটা পাচ্ছি না। বেলচা কি করবে তুমি? রুবি খাতুনের প্রশ্নে আহান গলা ঝেড়ে বলল, বাগানের কিছু গাছ হেলে পড়েছে, ওগুলোর পরিচর্যা প্রয়োজন। ওটা কোথায় রেখেছ মা? স্টোর রুমেই আছে, এক্ষুনি দিচ্ছি। বলেই উঠতে নিলেই মিনু থামিয়ে দিয়ে বলল, তুই দাঁড়া রুবি। তুরা তুমি যাও। তোমার স্বামীর কোনটা দরকার এটা তো তোমারই বোঝা উচিত। মিনু ফুফুর কথায় তুরা হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে রইল। আবারও ওই লোকটার সামনে যেতে হবে। তুরা যতবার ভাবে উনার সামনে যাবে না, বারবার ফেঁসে যায়। আহান বেলচার কথা বলেই আবারও বাগানে গেছে। তুরা স্মিত হেসে সম্মতি জানিয়ে উঠে এলো। স্টোর রুমে গিয়ে বেলচা খুঁজে দরজা পেরিয়ে বাগানে এসে দাঁড়ালো। আহান এক হাঁটু ভাঁজ করে সূর্যমুখীর বাগানে বসে গাছের গোড়াগুলোতে সার প্রকার কিছু দিচ্ছে। রাতে টি শার্ট বদলে কফি কালার একটা হাফ হাতা টি শার্ট পরেছে। বলিষ্ঠ হাতের বাহুতে এঁটে থাকা হাতাটা মারাত্মক আকর্ষণীয় লাগছে। কপালের বিন্দু বিন্দু ঘামে সকালের সূর্য রশ্মি পড়ে জ্বলজ্বল করছে।
খোঁচা খোঁচা দাড়িতে আবৃত গম্ভীর মুখখানার লম্বা চওড়া সুপুরুষের দিকে এক ধ্যানে চেয়ে দাঁড়িয়ে আছে তুরা। আহান সামনের দিকে ঘুরে কাজ করাই তাকে এখনো খেয়াল করিনি। বসা থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে পুরোটা আবারও পরখ করে পিছু ঘুরে তাকাতেই দেখল তুরা এক দৃষ্টিতে তার দিকেই হা করে চেয়ে আছে। ইউ আবারও এসেছ আমার বাগানে? চিরচেনা ধমকে তুরার ধ্যান ভাঙল। বাগানের দিকে তাকাতেই সেদিন রাতের কথা মনে পড়ে গেল। চুপচাপ মুখটা নামিয়ে দাঁড়িয়ে রইল। ওভাবে এর মতো দাঁড়িয়ে থাকতে বলিনি, ওই ব্যাগটা নিয়ে এদিকে এসো। আহানের কথা শুনেও তুরা ঠাই দাঁড়িয়ে রইল। লোকটা তাকে ডাকছে কেন? মারবে না তো? কি হলো শুনতে পাও না? এদিকে আসতে বললাম তো। তুরা প্রচণ্ড দ্বিধাবোধ নিয়ে এগিয়ে গেল। আহান ওর দিকে একবার রূঢ়ভাবে চেয়ে এগিয়ে গিয়ে শাড়ির ব্যাগটা নিয়ে আসল। তুরার হাতে ব্যাগটা ধরিয়ে বলল, নাও, এখন গাছের গোড়ায় সার দাও। এহহ! আহানের এমন অনাকাঙ্ক্ষিত কথায় তুরা হতবুদ্ধির মতো করে বলল, হোয়াট? আবার কেমন ভাষা, রিডিকিউলাস! তুরা কপালে ভাঁজ ফেলে তাকালো আহানের দিকে। এই লোকটা আচ্ছা ভেজাল, সব কথায় উনার খিটখিটানি। এসব উইয়ার্ড টোন না দিয়ে চুপচাপ যা বলেছি করো। তোমার জন্য আমার বাগানের এ অবস্থা, পেতনির মতো রাত বিরেতে তেল বানাতে এসে আমার বাগানের যা তা অবস্থা করেছ। এখন যতক্ষণ না সব ঠিকঠাক হচ্ছে এক পা নড়তে পারবে না। আহানের কথায় তুরা অসহায় মুখ করে একবার আহানের মুখের দিকে তো আরেকবার বাগানের দিকে তাকায়। প্রায় ৫-৬টা মতো গাছ হেলে মাটিতে শুয়ে গেছে। সেদিন তুরাই তো পড়ে গেছিল এগুলোর উপর। কিন্তু সে তো ইচ্ছে করে পড়েনি। কি হলো, কথা কানে যাচ্ছে না? অকাজ করার সময় তো বলা লাগে না, কাজের কথা বললেই জ্যোতি গাইগুই শুরু হয়। তুরা কাদো কাদো মুখ করে মাটিতে থপ করে বসে পড়ল। হাতের বেলচা দিয়ে থোপথপ করে গাছের গোড়ার সব মাটি তুলে ফেলতে লাগলেই আহান চাপা স্বরে চেঁচিয়ে বলল, কি করছো তুমি? একটা কিচ্ছু ঠিকঠাক পারো না? আমার গাছ উপড়ে ফেলবে নাকি? আপনিই তো বললেন গোড়ায় সার দিতে, তাই তো? বোকা বোকা মুখাইব করে বলল তুরা। তা বলে তুমি গোড়া থেকেই মাটি তুলে ফেলবে? স্টুপিড! কোনো কাজ হবে না তোমায় দিয়ে। বলেই তুরার পাশে হাঁটু গেড়ে বসে হাত থেকে বেলচা কেড়ে নিয়ে নিজেই শুরু করল। তুরা ওভাবে গোল হয়ে বসেই হা করে চেয়ে রইল আহানের দিকে। আচ্ছা, লোকটার নাকের পাটা লাল কেন হয়েছে? তুরা বেশ কয়েকবার লক্ষ্য করেছে লোকটা রেগে গেলেই নাকের পাটা লাল হয়ে যায়। এমনটা কি সবার হয়? কই, সে তো রেগে গেলে নাক লাল হয় না, বরং কান্না আসে। এমনটা কি শুধু জল্লাদ লোকেদেরই হয়? তুরা আনমনেই চেয়ে রইল আহানের দিকে। কপাল আর কানের পেছনে দিয়ে ঘাম টপকে পড়ছে আহানের। ষড়যন্ত্রীর স্থানের অ্যাডাম আপেলটার ওঠানামা করছে কথার সাথে। হুট করেই এমন গরমেও একরাশ হিম হাওয়া বয়ে গেল তুরার অন্তঃস্থল জুড়ে। কেমন নাম ঠিকানাহীন বেওয়ারিশ অনুভূতিরা স্পষ্ট ঝাপটে উঠল বুকের ভেতর। অস্থিরতায় এক অন্য মাত্রায় যোগ হল, যা একেবারেই নতুন, অন্যরকম। শুক্রবারের দুপুর। আহান আর ইনসাফ মাহবুব পবিত্র জুম্মার নামাজে গেছে। রাইমা নিজের ঘরে, রুবি, আমেনা আর মিনু খাতুন নিচে বসার ঘরে। সময়টা মধ্যাহ্নের কাঁটায় হেলে পড়ে মাঝ দুপুর ছাড়িয়েছে। খাটের উপর গাঢ় সবুজ রঙের জামদানি শাড়িটা এলোমেলো পড়ে আছে, আর তার চেয়েও এলোমেলো চিন্তাভাবনায় মগ্ন অষ্টাদশীর কিশোরীর মন। ফর্সা গায়ে সবুজ রঙের ব্লাউজ আর পেটিকোটের উপর পাতলা ফিনফিনে একটা ওড়না মুড়িয়ে রেখে অনবরত পায়চারি করছে।
কোমর ছাড়ানো এলোকেশি চুলগুলোর আগা টপকে বিন্দু বিন্দু জলকণা ঝরছে সারা ফ্লোরে। খাট থেকে শাড়িটা হাতে তুলে নিল তুরা। গত আধ ঘন্টা ধরে পায়চারি করে চলেছে ঘরে, বার কয়েক চেষ্টা করেও শাড়ি পরতে পারিনি, কোশ্চিনকালেও শাড়ি পরে দেখেনি সে। আজ কিভাবে পরবে? এই শাড়িটা তাকে দিয়েছে মিনু ফুফু। আজ সকালের ঘটনাসবার সাথে বসে যখন গল্প করছিল তুরা, মিনু মাঝখান থেকে বলে, এ আবার কেমন কথা বউ, তুমি নতুন বউ হয়ে এ কি সব সালোয়ার পরে ঘুরে বেড়াও বাচ্চাদের মতো? তোমার তো শাড়ি পরা উচিত। উত্তরে তুরা শুধু বরাবরের মতোই চুপচাপ তাকিয়েছিল। তারপর মিনু নিজেই উঠে গিয়ে তার ব্যাগ থেকে কয়েকটা শপিং ব্যাগ এনে তুরার হাতে ধরিয়ে দিয়ে বলল, আহানের বউ, এর জন্য শাড়িগুলো কিনেছিলাম আমি। কিন্তু আহানের বউ তো শাড়ি পরে না। এইটা নাও, আজ এখান থেকেই একটা শাড়ি পরবে। তুরা তখন বলদের মতো নিলেও সে যে শাড়ি পরতে পারে না তা তো ফুফু জানে না। বেশ অসহায় মুখ করে বলেছিল, কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না ফুফু আমা। তুমি পারো না তো কি হয়েছে, তোমার বরকে বলবা পরিয়ে দিতে। কি আমার বর মানে? বর মানে আবার কি আহান? নাকি আর ও কেউ আছে? বলেই কপালে ভাঁজ ফেলে তাকালো মিনু তুরার দিকে। তুরা এহেন কথা শুনে হকচকিয়ে জিহ্বায় কামড় দিয়ে বলে, এমা ছি ছি, আস্তাগফিরুল্লাহ, আমার কেন আর কেউ থাকবে? তাইলে যে আছে তাকেই বলবা, বুঝছ? আজ কিন্তু তোমায় শাড়িতেই দেখতে চাই বউ। ব্যাস হয়ে গেল। তুরা সকালে মিনুর বলা কথা অনুযায়ী আধ ঘন্টা থেকে সেই চেষ্টায় করে যাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না। একবার তো সাহায্যের জন্য রাইমার কাছেও গেছিল, কিন্তু রাইমার সাথে মিনু বসে আছে সেই কখন থেকে। উঠার নাম গন্ধ নেই। সে থাকলে তো যেতে পারবে না। তুরা পড়েছে মহা মুশকিলে। ফুফুর গম্ভীর মুখখানা দেখলেও তুরা কেমন থতমত খেয়ে যায়। এখন যদি সে দেখে তুরা শাড়ি পরেনি, না জানি কি বলে ফেলবে। তাই ৭-৫ ভাবা বন্ধ করে শাড়িটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো তুরা। যেভাবেই হোক পরে ফেলবে শাড়ি তো, এমন কি ১২ হাত লম্বা পাতলা সবুজের শাড়িটার উপর সোনালি জরির কাজ, বেশ নজরকাড়া সৌন্দর্য কাপড়টার। তুরা এদিক ওদিক ঘুরিয়ে কোমরে গুজে নিল শাড়ির একাংশ। একবার পেঁচিয়ে কাঁধের উপর রেখে কাঁচা হাতে এলোমেলো ভাবে কুচি করার চেষ্টা করছে। ভীষণ আনমনা হয়ে একচ্ছত্র নিমগ্নতা দিয়ে চেয়ে আছে, ঘাড় নামিয়ে চিকন আঙুলের মাঝে মাঝে শাড়ির এলোমেলো ভাঁজ। এমন গভীর মনোযোগ দিয়ে পরিধানের চেষ্টা কালেই খট করে দরজা খোলার শব্দে ধ্যান ভাঙল। একাগ্রতা ক্ষুণ্ণ হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো তুরা। আহান এখনো স্তব্ধ দাঁড়িয়ে, এক হাতে দরজার নবটার মুচড়ে এখনো ধরে আছে, আরেক হাত থেকে টুপিটা খপ করে পড়ে গেছে, সেদিকে তার বিন্দুমাত্র ধ্যান নেই। কেমন একটা মহাগ্রস্তের মতো চেয়ে আছে একধ্যানে একভাবে তার সামনেই দাঁড়ানো ভীষণ এলোমেলো ভয়ঙ্কর মনোহর কমলকেশরী ননন্দিনীর পানে চিবুক থেকে শুরু করে বক্ষস্থলের মধ্যাংশ জুড়ে কেমন রুক্ষতা ছেয়ে গেল। শুকনো একটা ঢোক গিলার সাথেই কণ্ঠনালীর উঁচু অংশটার উঠানামা স্পষ্ট দৃশ্যমান হলো। আহানের গলাটা হুট করেই শুকিয়ে খা খা করছে, অদ্ভুত পিপাসা অনুভূত হচ্ছে। তুরার হাত থেকে শাড়ির ভাঁজগুলোও খসে পড়ে গেল। ধপ করে ঘুরে দাঁড়ালো অন্যদিকে। দরজা যে সে লাগায়নি সে খেয়াল মাথায়ও ছিল না। এই মুহূর্তে আহানের আগমনটা স্বাভাবিক হলেও তুরার নিকট তা অত্যন্তই অনাকাঙ্ক্ষিত ছিল। দরজাটা সামান্য ভিড়িয়ে দিয়ে এগিয়ে এলো আহান। সামান্য গলা খাকারি দিয়ে নিজেকে স্বাভাবিক করে টুপিটা যথাযথ স্থানে রেখেই আবারও দরজার দিকে গেল।
সে নিজেও বুঝতে পারছে যে সে ভীষণ ভুল সময়ে ঢুকে পড়েছে, মোটেও উচিত হয়নি এ সময়ে আসা। দরজাটা খুলে বাইরের দিকে পা বাড়াতে নিলেই পেছনে থেকে নারী কণ্ঠের রিনিঝিনি স্বরে থেমে গেল। শুনুন। তুরার ডাকে থেমে দাঁড়ালেও পিছু ফিরে তাকালো না আহান। তুরা শাড়ির আঁচল কোনো রকম সামলে আবারও বলল, আমায় একটু সাহায্য করবেন প্লিজ। মাথাটা সামান্য কাত করে তুরার আননপানে চেয়ে ভ্রু যুগল কুচকালো আহান প্রশ্নবিদ্ধ চাহনি স্থির রেখেই শুধালো, কিসের হেল্প? এবার খানিকটা এগিয়ে এলো তুরা, কণ্ঠের খাদ আরও নামিয়ে সবিনয় অনুরোধ করে বলল, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও এই শাড়িটা আমি কিছুতেই পরতে পারছি না, আমায় একটু পরিয়ে দিবেন প্লিজ। তড়িৎ ঘাড়সহ নিজেও ঘুরে দাঁড়ালো আহান। এক নজর নিস্তব্ধে দেখল তার সামনে দাঁড়ানো মেয়েটির পানে। মেয়েটা কি বলছে আদৌ কোনো ধারণা আছে তার? একটা মেয়ে কতখানি অবুঝ হলে এভাবে নিঃসংকোচে একটা পুরুষের কাছে এমন আবদার অবলীলায় করে দিতে পারে? নিজের চাপা বিব্রতবোধটা দমিয়ে কিছু বলতে নিবে তার আগেই তুরা আবারও বলল, দিন না পরিয়ে প্লিজ। আমি কখনো পড়িনি, তাই জানি না কিভাবে পড়তে হয়। জানো না তাহলে পড়তে নিলে কেন? কে বলেছিল তোমায় শাড়ি পরে সং সাজতেন নাকি? বউগিরি আবার উতলে উঠেছে। বেশ ঝাঝালো কণ্ঠে একদমে কথাগুলো বলল আহান। তুরার অসহায়তা আরও বেড়ে গেল। সে তো পড়তে চায়নি। আমি তো পড়তে চাইনি, ফুফুয়ামা দিয়ে বলেছে নতুন বউদের শাড়ি পরতে হয়। আজকে যেন আমি শাড়ি পরি। আহানের মেজাজটা আবারও বিগড়ে গেল। যেখানে সে বিয়েটাই মানে না, আর এই মেয়ে কি না নতুন বউ, কি পরে না পরে সেই রীতি রেওয়াজ শোনাচ্ছে। ভীষণ মেজাজ খারাপ হলেও তা দমিয়ে নিল তার ফুফু। ও যে কতখানি ভেজাল যুক্ত মহিলা সেটাও তার হাড়ে হাড়ে জানা। তো যে পড়তে বলেছে তাকেই বলো পরিয়ে দিতে, আমায় কেন বলছো? আহানের ধমকেও না দমে তুরা বোকা বকা মুখ করে বলল, ফুফু আম্মা বলেছে নিজে না পারলে বরকে পরিয়ে দিতে বলতে। আমি তো এর আগে বিয়েও করিনি, বর ও নাই, তাই আপনাকেই বলছি। তুরার এমন হতবুদ্ধিকর কথায় আহান চাপা স্বরে বলল, তো আমি কি এর আগে আরও ২-৪টে বিয়ে করেছি? সত্যিই করেছেন? আহানের ইচ্ছে করছে নিজের চুল নিজে টেনে ছিঁড়তে। এ কোনো হাবাগোবা মেয়ের পাল্লায় পড়ল সে, তবুও নিজেকে সামলে বলল, তোমার এসব বাজে কথা রাখো গিয়ে, রাইমা আপিকে বলো ও পরিয়ে দেবে। বলেই আবারও প্রস্থান করতে নিলে তুরা এগিয়ে এসে খপ করে আহানের হাত ধরে বলল, যাবেন না প্লিজ। আমি গিয়েছিলাম আপুর কাছে, কিন্তু ওখানে ফুফু আছে। আমায় দেখলে আপুকে তো শাড়ি পরাতে দিবেনি না, বরং আরও ১০০০টা প্রশ্ন করবে। আর উনার প্রশ্ন কেমন জানি আমি কিছুই বুঝি না। তুরার এমন আকস্মিক হাত ধরায় আহান বেশ অবাক হলেও ওর কথায় কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করে, কি প্রশ্ন করে? ওই তো কত সব প্রশ্ন করে। আজ সকালেই তো জিজ্ঞাসা করছিল আমি সকালে উঠে গোসল করিনি কেন। আমি তো বললাম আজ আমার ভার্সিটি নেই, তবুও বুঝলো না। কেমন জহুরি চোখ করে আমায় বলছিল তোমাদের মাঝে সব ঠিকঠাক আছে তো। কোনো রকম আগামাথা না বুঝেই তুরা হড়বড়িয়ে কথাগুলো বলে ফেলল। আহান হা করে চেয়ে আছে। ওর দিকে কোনো রূপ প্রতিক্রিয়া দেবে সে এখনো বুঝে উঠতে পারছে না। তার ফুফু একটু মুখচোখা মানুষ, সব কথায় মুখের উপরই বলে দেয়। তা বলে এইসব আর বলেছেও কি না এই বলদের কাছে? এই মুহূর্তে আহানের ইচ্ছে হলো নিজের মাথা নিজেই দেওয়ালে ঠুকতে। সে বেশ বুঝতে পারছে ফুফুর মনে একবার যখন সন্দেহ ঢুকেছে, এবার একদম উঠেপড়ে লাগবে জল ঘোলা করতে। আহান আপাতত কোনো কাহিনী চায় না।
তাই ফুফুর সন্দেহ আর বাড়তে দিল না। ভেতরে এসে দাঁড়ালো তুরার সামনে। ফ্লোর থেকে শাড়ির আঁচলটা তুলে কতক্ষণ এপাশ ওপাশ করে দেখেই পকেট থেকে ফোনটা বের করল। তুরা ভ্রু কুঁচকে চেয়ে আছে আহানের দিকে। সে তো বলল শাড়ি পরাতে, এই লোকটা ফোন কেন ঘাঁটছে আজব। একটু পরিয়ে দিন না, ফোন কেন দেখছেন? শাট আপ বলেই ধমকে তুরাকে চুপ করিয়ে দিল আহান। ইউটিউবে শাড়ি পরার টিউটোরিয়াল ভিডিও অন করে পাশে টেবিলে রেখে সেই অনুযায়ী শাড়িটা ধরল। বার দুয়েক রিপিট দেখার পর ভিডিওর মতো কুচিগুলো ধরে এক এক করে তার বলিষ্ঠ হাতের আঙ্গুলের ভাঁজে ভাঁজে কুচিগুলো গেঁথে নিল। এক এক করে কুচি ঠিক করে তুরার হাতে দিয়ে বলল, এবার এটা গুজে নাও। তুরা এতক্ষণ এক ধ্যানেই চেয়েছিল আহানের দিকে। গৌরবর্ণের শরীরে সাদা শুভ্র পাঞ্জাবিটা একটু বেশি চোখে ধরছে। নামাজ পড়ে এসে যেন গম্ভীর মুখখানার স্নিগ্ধতা আরও বেড়ে গেছে কয়েক ধাপ। ঘন প্রসারিত ভ্রু যুগল কুচকে পালে কিঞ্চিত ভাঁজ ফেলে এই যে ভীষণ মনোযোগ দিয়ে কুচিগুলো ধরছে, এতে যেন আরও বেশি ভাল লাগছে তুরার। কি হলো ধরো। আহানের ডাকে ধ্যান ভাঙল তুরার। আগামাথা না বুঝেই বলল, তোমাকে বলেছি না এই ওয়ার্ডটা আমার সামনে ইউজ করবা না, দিস ইজ ডিসগাস্টিং। ধরো এটা গুজো। বলেই শাড়ির কুচিগুলো তুরার হাতে ধরিয়ে দিল। তুরা কাচুমাচু মুখ করে কোনো রকম অপরিপক্কভাবে গুজে নিল। এবার আহান আঁচলটা হাতে নিয়ে এক এক করে ভাঁজ ফেলল। তুরার এবার বেশ লজ্জা লজ্জা লাগছে। অতি হোক এভাবে একটা পুরুষের সামনে। বুকের ভেতর কেমন দ্রিম দ্রিম শব্দে তোলপাড় হচ্ছে। ভীষণ অস্বস্তি আর অস্থিরতায় ঘিরে ধরল তুরাকে। চুপচাপ নিচে ঠোঁট কামড়ে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল। বেশ সময় নিয়ে আহান আঁচল ঠিক করে তুরার কাঁধে রাখতে গেলেই দেখতে পেল ঘাড় ঝুঁকিয়ে রাখা তুরার লজ্জা মিশ্রিত লালাভ মুখটা হঠাৎ করে আহানের। ও যেন অন্যরকম প্রগাঢ়তায় ছেয়ে গেল ভেতরটা। তুরার এভাবে লজ্জা পেয়ে থাকাটা যেন আহানের অস্বস্তির পরিসীমা আরও পরিব্যাপ্ত করল। তারও আচানক দ্বিধাবোধ হতে লাগল। এটা ঠিক করে নাও। বলেই তুরার আঁচল কাঁধে ফেলেই বড় বড় পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। আহান যেতেই তুরা দুহাতে মুখ ঢেকে ফেলল। ইস কি লজ্জা, কি লজ্জা। শেষে কি না ওই লোকটার কাছেই তার শাড়ি পরতে হল। লজ্জায় আর সংকোচে তুরার সারা মুখ গরম হয়ে এলো। সে তো বলার সময় ও এত সব ভেবে দেখিনি। আহান বাবু এদিকে আয়। মিনু ফুফুর ডাকে আহান সিঁড়ি বেয়ে নেমেই এগিয়ে গেল বসার ঘরে সোফার দিকে। সেখানে আপাতত তার দাদি আমেনা খাতুন আর ফুফু মিনহো বসে আছে। আহান গিয়ে তাদের মাঝে বসতেই মিনু বলল, কই থাকিস বলতো বাবু, তোকে তো পাওয়াই যায় না। এসে থেকে আমার পাশে দুদণ্ড বসার সময় তোর হলো না। ফুফুর কথায় আহান স্মিত হেসে বলে, এই তো আসলাম। ব্যস্ত থাকি বলে খুব একটা সময় পাই না তো। হ্যাঁ, এখন তো ছেলে বড় হয়ে গেছে, বিয়ে হয়েছে, ব্যস্ত তো হবেই। এখন কি আর ফুফুর কথা মনে পড়বে? মিনু খাতুন বললেন বেশ অভিমানের সুরে। ইনসাফ মাহবুব তার খালাতো ভাই হলেও তাদের সম্পর্কটা নিজ ভাই বোনের মতোই ছিল বরাবর। আর আহান তাদের বংশের প্রথম পুত্র সন্তান হওয়ায় সকলের সাথে মিনুর ও অতি আদরের। আহানের ছেলেবেলার অধিকাংশ সময় কেটেছে মিনুর আদরে, তাই অন্য ছেলে মেয়েদের থেকে আহানই মিনুর অতি আদরের। স্বভাবে একটু কড়াভাষী হলেও ছেলে মেয়েদের প্রতি তার অগাধ ভালোবাসা। মিনু আই খেতে বসি মা, আসো।
ইনসাফ মাহবুব নিচে এসেই ডাকাডাকি শুরু করল। রাইমা আর রুবি রান্নাঘর থেকে খাবার এনে একে একে টেবিলে সাজাচ্ছে। আহান দিদুনের হাত ধরে উঠে দাঁড় করিয়ে নিয়ে আসলো ডাইনিং টেবিলের কাছে। দিদুনকে বসিয়ে দিল। মিনুও এসে বসল পাশে। আহান, তোর বউ কই রে? সেই যে ঘরে ঢুকলো আর তো বেরোনো নাম ও নিল না। মিনুর কথায় আহান কোনো উত্তর দিলও না। বারবার বউ বলায় তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এভাবে বাবা মায়ের সামনে শুনতেও কেমন লাগছে। ও এসে যাবে আপা, আপনি খেতে বসুন। রুবি খাতুনের কথা শেষ হতেই রাইমা বলল, ওই তো এসে গেছে তুরা। রাইমার কথা শুনে আহান এক পলক চাইল সিঁড়ির দিকে। আলগা খোপা করা আধভেজা চুলগুলো ঘাড়ে লেপ্টে আছে। এক হাতে শাড়ির কুচি ধরে নেমে আসছে তুরা। অধর জুড়ে সামান্য হাসির রেখা। আহানের হঠাৎ মনে হলো মেয়েটা সুন্দর, একটু বেশি সুন্দর। বাহহ, আজ তো তোকে পাক্কা নববধূ লাগছে রে তুরা, দেখি দেখি বলেই রাইমা তুরার হাত ধরে এগিয়ে আনল। তুরা মাথা নিচু করে সামান্য হাসল। তা তো লাগবেই, মেয়েদের সৌন্দর্যই তো শাড়িতে। আর কিসব জামা কাপড় পরে থাকো তোমরা বাপু, আজ থেকে যেন ওসব না পরা দেখি তোমায়। হাসিখুশি মুখটা চুপসে গেল তুরার। মিনুর কথা শুনে একটু আগের ঘটনা মনে পড়তেই তার মাথা গুলিয়ে আসছে। একদিন শাড়ি পরেই যা অবস্থা, রোজ রোজ পরতে গেলে তো সে পাগল হয়ে যাবে। আয় তুরা, তুইও আমার সাথে খেতে বসো। ইনসাফ মাহবুব তুরাকে ডেকে বললেন। সবাই একে একে বসলে রুবি খাতুন সবাইকে দিয়ে নিজেও বসল টেবিলে। খাবারের কয়েক লোকমা মুখে পুরেই মিনু বেশ গম্ভীর মুখ করে বলল, বউ, এ খাবার সত্যিই তুমি রেঁধেছ তো? মিনুর কথায় তুরা হকচকিয়ে গেল। সকালের কথা অনুযায়ী আজ সকলের রান্না সে নিজে হাতেই করেছে। চাচির ভয়ই হোক, গত কয়েক মাসে রান্নাটা সে বেশ করেই রপ্ত করেছে, তাই কোনো রকম অসুবিধা হয়নি। রাইমা আর রুবি খাতুন সাহায্য করতে চাইলেও সে একাই সবটা করেছে। কিন্তু এখন ফুফুর কথায় তার বেশ ভয় হচ্ছে, খাবার খারাপ হয়নি তো? জি, আমিই করেছি। তুরার উত্তর শুনে ইনসাফ মাহবুব বেশ উচ্ছ্বসিত হয়ে বলল, বাহ, দারুণ রেঁধেছিস তো মা, আমি তো ভাবতেও পারিনি তুই এত ভালো রান্না জানিস। ইনসাফ মাহবুব এর কথার সাথে সাথেই মিনুও বলল, আমি তো ভেবেছিলাম তুমিও এখনকার মেয়েদের মতো অষ্টরম্ভা, কিন্তু তোমার ভালো গুণ আছে দেখছি। বাহ, বেশ ভাল লাগলো বলেই আবার খেতে শুরু করলেন। মা রাইমা দিদুন সহ সকলে তার রান্নার প্রশংসা করলেও আহান নামক লোকটা একটা শব্দও বলেনি। তুরা জানত এই লোক হতে প্রশংসা আশা করাও বোকামি, তবুও তার অজান্তেই তার মন চেয়েছিল হয়তো কিছু বলবে। কিন্তু তার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আহান পুরোটা সময়ই নিঃশব্দে রইল। খাবারের পাট চুকিয়ে কিছুক্ষণ পরেই উঠে গেল আহান। ইনসাফ ও তার জরুরি কল আসায় ঘরে গেল। খাবার শেষ করেই ঘরে যেতেই নিজের জামা কাপড়গুলো ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা দেখে তুরার চোখ চড়ক গাছ হয়ে গেল। পাশেই গম্ভীর মুখ করে রাখা লোকটা ল্যাপটপ টিপে যাচ্ছে, যেন কোনো ভ্রুক্ষেপই নেই। এসব কি করেছেন? আমার জামাকাপড় নিচে ফেলেছেন কেন? আহান স্ক্রিন থেকে মুখ তুলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, বলেছি না আমার কোনো জিনিসে হাত দেবে না। আমার আলমারিতে কবজা করার সাহস কি করে হলো? দেখুন, এসব আমি রাখিনি, মাই রেখেছে। আমি বলেছিলাম না রাখতে, উনি শোনেননি। তাহলে এখন শুনিয়ে দাও, আমার আলমারিতে আমি অন্য কারো জিনিস অ্যালাউ করব না। তাহলে আমি জিনিসগুলো কোথায় রাখব? রোজ রোজ লাগেজ থেকে বের করে ব্যবহার করা যায়।
অত সব আমি জানি না, আমার জিনিসের সাথে রাখতে পারবে না, দ্যাটস ইট। বলেই ল্যাপটপ রেখে ঘর থেকে বেরিয়ে গেল। তুরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচ থেকে জামা কাপড়গুলো তুলে এক পাশে রেখে দিল। লাগেজটা রাইমা আপুর ঘরেই আছে, ওটা আনা দরকার ভেবেই দরজা দিয়ে বেরোতে নিলেই ওই মুহূর্তে আহান দরজার সামনে আসলেই তুরার মাথার সাথে আহানের জোরে ধাক্কা লাগে, থপ করে মেঝেতে পড়ে গেল তুরা। আহান থুতনিতে হাত দিয়ে ঘষতে ঘষতে বলল, চোখে দেখো না? সবসময় বাদুড়ের মতো ছুটাছুটি করো কেন? আপনিও তো দেখে চলতে পারতেন। এক তো নিজে দৌড়াচ্ছিলে, আবার আমাকেই বলছো স্টুপিড। বলেই নিচের দিকে হাত বাড়ালো। তুরাও খুশি হয়ে হাত বাড়াতে নিলেই ওকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে আহান নিচে পড়ে যাওয়া ওর ফোনটা তুলে গটগট করে বেরিয়ে গেল। তুরা আহানের যাওয়ার পানে চেয়ে মুখ ভেঙচি কেটে বলল, লোকটা আস্ত বজ্জাত, গোমরামুখ হনুমান। ঘর থেকে বেরিয়ে যেতেই কি মনে করে আবারও ঘরে ফিরে এলেই আহান দেখল তুরা এখনো ফ্লোরে বসেই মুখ ফুলিয়ে হাত ডলছে। ফ্লোরে কি আঠা লাগানো আছে? এক হাত দিয়ে কনুই ডলতে ডলতে আহানের দিকে তাকালো তুরা। ওর কথার আগামাথা না বুঝেই বলল, মানে বোঝার মতো ঘিলু তোমার মাথায় নেই? পাঞ্জাবির উপরের বোতামগুলো এক হাতে খুলতে খুলতে বলল আহান। এক তো আমায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন, তার উপর উঠতেও সাহায্য করলেন না, এখন আবার আমায় এই কথা শোনাচ্ছেন। তুরার এমন কথায় আহান ঘাড় ঘুরিয়ে তীক্ষ্ণ নজরে তাকালো তুরার দিকে, কিন্তু তুরার সেদিকে নজর না দিয়ে আবারও হড়বড়িয়ে বলতে শুরু করল, আপনি বড়ই নিষ্ঠুর, বিবেকহীন একজন মানুষ। আপনার মনে মায়া দয়া বলতে কিছুই নেই, নিজেই ফেলে দিলেন। কই উঠতে সাহায্য করবেন, তা না করে খোঁচা মারা কথা বলছেন। ফ্লোরে আঠা লাগানো আছে কি না এ আবার কেমন প্রশ্ন? আহান প্রচণ্ড বিরক্তি নিয়ে একবার তাকালো তুরার দিকে। মেয়েটাকে কিছু প্রশ্ন করলে মুখ থেকে একটা শব্দ বের করে নাহ, কিন্তু যখন বলে তখন থামে না, যা একেবারেই ভিত্তিহীন, অপ্রয়োজনীয়। তাই তুরার দিকে কান চোখ কোনোটাই না দিয়ে পাঞ্জাবির বোতামগুলো সব খুলে গা থেকে পাঞ্জাবিটাও খুলে ফেলল। তুরা সেদিকে না তাকিয়ে আবারও মুখ বাঁকিয়ে বলল, কি হলো, কথা বলছেন না কেন? আহান পাঞ্জাবির নিচে পরা সাদা পাতলা গেঞ্জিটাও খুলে শার্টটা হাতে নিতেই তুরার এহেন কথায় ওর দিকে তাকালো। এখানো ফ্লোরে বসেই পকপক করে যাচ্ছে মেয়েটা। ভ্রু কুঁচকে খানিক তাকিয়ে রইল তুরার দিকে। হাতের শার্টটা খাটের উপর রেখে এগিয়ে গেল তুরার দিকে। ওর সামনে হাঁটু গেড়ে বসলেই তুরা হতভম্ব দৃষ্টিতে তাকালো। হুট করে শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বয়ে গেল তুরার। এইভাবে খালি গায়ে আহান এসে ওর এতটা কাছে বসবে ও এমনটা আশাও করেনি। চোখ দুটো বড় বড় করে চেয়ে থাকলে আহান তুরার দিকে হাত বাড়ালেই ভয় পিছিয়ে গেল তুরা। এই লোকের ভাবসাব কিছুই বুঝছে না তুরা এমন কেন করছে লোকটা। তুরাকে ভয় পিছিতে যেতে দেখে আহান মৃদু হেসে এগিয়ে এলো ওর দিকে। মুখের উপর থেকে চুলের গোছা কানের পিছে গুজে দিল। চোখে চোখ রেখে বলল, এত উল্টাপাল্টা বকো কিভাবে বলো তো? একটু শান্তভাবে থাকতে পারো না? তুরা হা করে চেয়ে আছে, কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এই লোকটাকে। এই সেই জল্লাদ লোকটা হতেই পারে না, এত শান্তভাবে কি করে কথা বলছে। রসগোল্লার মতো চোখ করে পিটপিট করে তাকিয়ে রইল তুরা। আহানের চোখে কোনো বিরক্তির ছাপ নেই, হাসিমুখেই চেয়ে আছে তুরার দিকে। তুরা শুকনো ঢক গিলে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ একদম, আমার আবার কি হবে? স্বাভাবিকভাবেই উত্তর দিল আহান।
তুরার এবার নিজেকে পাগল পাগল মনে হচ্ছে, কথায় কথায় হম্বিতম্বি করা লোকটার এমন সুলভ স্বভাব কিছুতেই হজম হচ্ছে না ওর। আপনি ঠিক আছেন তো? ভূতে টুতে ধরল না তো আপনায়? এত ভালো করে কথা কিভাবে? পুরোটা বলার আগেই আহান তুরা মুখ চেপে ধরল। তুরা চোখ বড় করে কিছু বলার আগেই ওকে টেনে তুলল আহান। তুরা আহানের হাত ছাড়িয়ে নিতে চাইলেই আহান আরো শক্ত করে চেপে ধরে ওর কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে ধমকে বলল, চুপে কদম চুপ। বাইরে ফুপি দাঁড়িয়ে আছে, একটু গন্ডগোল করেছ তো আজ তোমার খবর আছে। আহানের কথা শুনেই ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালেই দেখতে পেল দরজার পর্দার আড়ালে মিনু ফুফুর শাড়ির একটা অংশ দেখা যাচ্ছে। তুরা নিজেকে সামলে চুপ করেই দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফুফু সরে যেতেই আহান তুরাকে ছেড়ে সরে দাঁড়াল। তখন দরজার বাইরের দিকে নজর যেতেই ফুফুকে লক্ষ্য করেছিল আহান। ফুফুকে তার হাড়ে হাড়ে চেনা, তাদের উপর যে জহুরি নজর ফেলেছে সেটা খুব ভালো করে বুঝতে পারছে আহান। আর ফুফু সত্যটা জানলে বাড়ি শুদ্ধ লোক নিয়েই ঝামেলা শুরু করবে, আহান একেবারেই চায় না। চুপচাপ সরে গিয়ে খাটের উপর থেকে হালকা ল্যাভেন্ডার রঙের শার্টটা তুলে নিয়ে গায়ে জড়াল। তুরা এক কোণে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভীষণ লজ্জা লাগছে তার। এক তো লোকটা খালি গায়ে, তার উপর এভাবে কাছে এসে, ভাবতেই তুরার গাল নাকের পাটা লজ্জায় লাল হয়ে গেল। ভীষণ অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ল সে। এভাবে এর মতো দাঁড়িয়ে আছো কেন তুমি? গমগমে গলার স্বর শুনে তুরার লজ্জা এক মুহূর্তেই উবে গেল। লোকটা আচ্ছা বজ্জাত তো, সবসময় এমন ধমকা ধমকি করাই লাগে। চোখে মুখে বিরক্তি নিয়েই ঠাই দাঁড়িয়ে রইল তুরা। তোমার ভাবাভাবি শেষ হলে সরে দাঁড়াও স্টুপিড। তুরা সরে দাঁড়ালেই আহান বেড সাইড টেবিল থেকে ঘড়িটা নিয়ে বেরিয়ে গেল। তুরা চুপচাপ তাকিয়েই রইল। এই লোকটা এমন কেন? তুরা তার জীবনে এমন রসকসহীন কাঠখোট্টা লোক দেখেনি। আহবু, তোমার হাতের বেশ গুণ আছে, আমার মাথার ব্যথা একেবারে উড়ে গেছে যেন। দোয়া করে দেই স্বামীর আদর সোহাগে ভরে থাকো। মিনু কথায় প্রথমে খুশি হলেও শেষের কথায় মুখটা একেবারে ফেটে যাওয়া বেলুনের মতো চুপসে গেল তুরার। সন্ধ্যা বেলায় মিনু ফুফু তুরাকে ডেকে বসার ঘরে নিয়ে যায়, হাতে এক বাটি তেল ধরিয়ে তার মাথায় মালিশ করে দিতে বলে। বিকেল থেকেই তার মাথাটা ধরেছিল, তখন তুরাকে এই জন্যেই ডাকতে গিয়ে আহানের সাথে দেখে ফেরত এসেছিল। আহান বেরোতেই তুরাকে ডেকে নিয়ে আসে। তুরার মুখটা এমন চুপসানো দেখে মিনু ফুফু বলে, কি ব্যাপার বউ, আমার দোয়া পছন্দ হলো না বুঝি? তুরা কোনো রকম হেসে বলে, আরে না না, তেমন কিছু না। এদিকে আসো তো, বসো আমার পাশে। তুরা গিয়ে বসল মিনুর পাশে। মিনু তুরার মুখে হাত দিয়ে বলল, দেখি মুখটা এমন চুপসে গেল কেন বউ, আমার বাবু কি তোমায় আদর সোহাগ করে না? মিনুর কথায় তুরা লজ্জার ঘাড় আরও নামিয়ে নিল। ভীষণ অপ্রস্তুত লাগছে তার এসব। কি বলছেন ফুফু আদর? আর ভাবতে পারল না তুরা। ওই বজ্জাত লোকটার কথা মনে পড়লেই শুধু ধমকানির কথায় মাথায় আসে। শোনো বউ, তোমরা আজকালকার মেয়েরা শুধু পড়াশোনা আর নিজেদের নিয়েই ব্যস্ত থাকো। এমনটা করলে কিন্তু মোটেও হবে না। তুমি সময় দিল কাছে কাছে থাকলে তবেই তো প্রেম আরো গভীর হবে। তুরা চোখ দুটো ছানাবড়া করে চেয়ে রইল। ইয়া মাবুদ, এসব কি শুনতে হচ্ছে তাকে? ফুফুকে কি করে বুঝাবে? মানে ফুফু আম্মা, আপনি যেমনটা ভাবছেন তেমন না। তুমি চুপ করো, তেমন না তো কি সবসময়ই তো দেখি এদিক ওদিক থাকো। হয় রাইমার সাথে গল্প করো, না তো ঘুরঘুর করে বেড়াও। এসব কিন্তু মোটেও ভালো কথা নয়।
তাহলে কি করব ফুফু আম্মা? মিনুর কথার প্রেক্ষিতে বোকা বোকা মুখ করে জিজ্ঞাসা করল তুরা। কাছে কাছে থাকবে বাবুর, ও বাসায় থাকলে যেন তোমায় এদিক ওদিক ঘুরঘুর করতে না দেখি। তোমাদের বিয়েটাও তো হঠকারিতায় হয়েছে, ভালোবাসা বাড়াতে তো কাছে কাছে থাকতে হবে। ওর কি দরকার, কখন কি লাগবে এসব খেয়াল করবে, বুঝেছ মেয়ে? ফুফুর এমন ভারী ভারী কথার কোনো মাথামুন্ডুও বুঝল না তুরা চুপচাপ মাথা নাড়াল। কি ব্যাপার? ফুফুকে পেয়ে তো আমায় ভুলেই গেছিস তুরা, সেই সন্ধ্যা থেকে তোকে পাওয়াই যাচ্ছে না। রাইমা নেমে এসে ফুফুর পাশে বসে বলল কথাগুলো। আর এই যে তুমি সবসময়ই ভাইয়ের বউকে নিজের সাথে ধরে বেঁধে রাখলে হবে? ওদেরও তো একে অপরকে সময় দেওয়া উচিত। মিনুর কথায় রাইমা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। তুরার দিকে তাকিয়ে দেখল সে আপাতত বিব্রতবোধ নিয়ে শাড়ির আঁচলে আঙুল পেঁচাচ্ছে। বেশ অবুঝের মতো করে বলল, মম মানে? ও বাবা, মানে আবার কি? এই যে এই মেয়েটা তো সারাদিন তোমার সাথেই ঘুরঘুর করে, আমার বাবুর দেখাশোনা করবে কে? স্বামী স্ত্রী এর মতো তো কোনো ভাবসাবও দেখলাম না। ফুফুর কথা শুনে রাইমা কি বলবে ভেবে পায় না। ফুফু তো আর জানে না তার গুণধর ভাই বিয়েটাকেই মানে না, আবার ভাবসাব না মানে সেরকম কিছুই না ফুফু, আসলে তুরা তো আমার ছোট বোনই, আর আমারও গল্প করার লোক নেই এ বাড়িতে, তাই আমার সাথেই। তা বলে ননদিনীর সাথে থাকলেই হবে? আর তোমার ও তো খবর পায় না কিছু। সেই তোমার বিমানের ও তো খোঁজ নেই, বিলেত গিয়ে কি পালিয়েছে? ফুফুর কথা শুনে এবার রাইমার মুখেও লাজের আভাস দেখা গেল। মাথাটা নিচু করে আলতো স্বরে বলল, বিমান না ফুফু, ইমান। হ্যাঁ হ্যাঁ তাই। সেই কবে শুনলাম আংটি পরিয়ে রাখল। বছর তো কয়েক পেরিয়ে গেল, সে আসবে কবে? আর বিয়া শাদি কবে করবে? এই তো আর কয়েক দিন আপা, আপনাকে বলবো বলবো করে বলাই হয়নি। ইমানের বাবা ফোন করেছিল, তারা এই মাসের শেষের দিকেই আসতে চায় বিয়ের দিন তারিখ ঠিক করতে। চায়ের ট্রেটা টেবিলের উপর রেখে বলল রুবি খাতুন। নিজেও বসলেন সামনের চেয়ারটাতে। হাস্যজল চেহারাই আবারও বললেন, ইমান এ মাসের মধ্যেই ফিরবে দেশে, ওরা আর দেরি করতে চায় না। বিয়েটা খুব জলদি সেরে ফেলতে চাই। বাহ, খুব ভালো কথা। সময় ও তো কম হলো না। বছর দুয়েক আগেই তো আংটি বদল হলো, এবার বিয়েটাও হওয়া উচিত। ছোট ভাইয়ের বউ এসে গেল অথচ এখনো বড় বোনের বিয়ে হলো না, এটাও তো ভালো দেখায় না। বলেই রুবি খাতুনের সাথে আরও ৭-৫ নিয়ে কথাবার্তা শুরু করল মিনু। বিষয় হলো রাইমার বিয়ে। রাইমার বিয়ে ঠিক হয়েছে তারই পছন্দের ছেলের সাথে। ভার্সিটি থেকেই তাদের প্রেমের সম্পর্ক ছিল, পড়াশোনা শেষে বাড়িতে জানিয়ে তাদের আংটি বদল করিয়ে রাখলেও ইমান তার পড়াশোনার খাতিরে আপাতদৃষ্টিতে ইংল্যান্ডের প্রবাসী। দিদুন আর মা বেশ কয়েকবার এ নিয়ে গল্প করেছিল তুরার কাছে। তুরা ওখানে আর অপেক্ষা না করে একটা চায়ের কাপ হাতে তুলে গেল নিচতলার একদম বা পাশের ঘরটাতে। দিদুনের পায়ের ব্যথার জন্য সে ঘরেই আছে, তার জন্যেই চা নিয়ে গেল। রাতের খাওয়া দাওয়ার বাকি সব পর্ব চুকিয়ে ঘরে এলো তুরা। রাত খুব বেশি নয়, 11:30 প্রায়। ঘরে ঢুকেই দেখল আহান বিছানায় পা টান করে আধশোয়া হয়ে ল্যাপটপের স্ক্রিনে চেয়ে আছে। লোকটা বাড়ি ফিরেছে রাত 9টাতে, এসে খাবারও খায়নি, বাইরে থেকে নাকি খেয়ে এসেছে। বিকেলের পর থেকে তুরার সাথে আর আহানের কোনো রকম কথা হয়নি।
দরজা খোলার শব্দে একবার আর চোখে চেয়ে আবারও নিজ কাজে মন দিল আহান। তুরা নিঃশব্দে এগিয়ে গিয়ে আহানের পাশে কফির মগটা রেখে সোফার পাশে রাখা নিজের ব্যাগটা থেকে একটা জামা বের করে ওয়াশরুমের ভেতরে ঢুকল। দুপুর থেকে শাড়ি পরে আছে আর সামলানো সম্ভব নয়, গলায় হাতে সোনার জিনিসগুলো পরায় সারা শরীরে কেমন চুলকানি ধরেছে। এসব পরার অভ্যাস মোটেও নেই ওর। শাড়িটা পাল্টে একেবারে শাওয়ার নিয়েই বেরোল তুরা। শাড়িটা বারান্দায় মেলে ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছতে লাগল। পুরোটা সময় আহান চোখ বাঁকিয়ে চেয়ে রইল তুরার দিকে। এই মেয়ের ভাবসাব কেমন ঠেকেছে তার কাছে, এভাবে নিজে থেকে কফি এনে দিল, ঘরে এসে কোনো কাণ্ড না ঘটিয়ে চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। ল্যাপটপে তাকিয়েই ভাবতে ভাবতে কফিতে শেষ চুমুকটা দিল আহান। এই মুহূর্তে এই জিনিসটার ভীষণ দরকার ছিল তার। ভার্সিটির বেশ কয়েকটি অনলাইন প্রজেক্ট তৈরি করার দায়ভার এসেছে তার উপর। তার সাথে এবার ফার্স্ট ইয়ারের সকলের রেজিস্ট্রেশন চেক এর সব কাজের ও সকল দায়িত্ব তার ঘাড়ে এসেছে। ল্যাপটপের শাটার নামিয়ে কাপটা পাশে রেখেই চোখ দুটো বার কয়েক ঝাপটাল। ঘাড়টাও কেমন টনটন করছে, কোল থেকে সব নামিয়ে রেখে ঘাড়টা এদিক ওদিক ঘুরাতেই বাম পাশেই চোখ আটকে গেল আহানের। হুট করেই কেমন ধক করে উঠল ভেতরটা। আয়নার সামনে দাঁড়িয়ে এক পাশে ঘাড় কাত করে চুল ঝাড়ছে তুরা। ক্রিম কালারের একটা পাতলা ফিনফিনে সালোয়ার কামিজ তার পরনে, গোসল করে আসায় ভেজা চুলের পানিতে পিঠ থেকে কোমর অবধি ভেজা। আর সেই ভেজা জামা পিঠে একদম আষ্টে পৃষ্ঠে লেপ্টে আছে, যাতে মেয়েলি সুডৌল কোমরের ভাঁজ একেবারে স্পষ্ট দৃশ্যমান। ধপ করে চোখ সরিয়ে নিল আহান। মমন্ত্রমুগ্ধের মতো চেয়েছিল সে, পুরুষালী নজরে তুরার শরীরের আগাগোড়া না চাইতেও পরখ করেছে সে। নিজেকেই কেমন বেহায়া মনে হচ্ছে এবার, এভাবে তাকানো মোটেও ঠিক হয়নি। তুরা চুপচাপ খাটে এসে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আহান আরেকবার আর চোখে চেয়ে নিল তুরার দিকে। মেয়েটাকে আজকে কেমন অন্যরকম লাগছে। প্রথম দিনে আহানের দেখা অল্পবয়সী বাচ্চা মেয়েকে ছাড়িয়ে ইদানিং যুবতী তুরাকে নজরে আসে তার। আহান চুপচাপ বিছানা ছেড়ে উঠে বারান্দায় গিয়ে দাঁড়াল। এই বিয়েটা সে মানে না, হুট করে হওয়া এমন বিয়েটার কোনো মানে নেই তার কাছে। তাই সম্পর্কের মায়াজালে নিজেকে জড়িয়ে ফেলার আগেই ছাড়িয়ে নিতে চাই। নাহার সময় নেওয়া যাবে না, একটা সিদ্ধান্তে আসা খুব দ্রুতই দরকার। আহান চায় না তার জন্য কোনো মেয়ে আশা ধরে বসে থাক। ঘর বাঁধার সবারই নিজস্ব জীবন আছে, ভালোভাবে বাঁচার অধিকার আছে। এভাবে মিথ্যা সম্পর্কে জড়িয়ে রেখে সে কারো জীবন থমকে রাখতে চায় না। বিভিন্ন চিন্তাধারায় মত্ত হয়ে সিগারেটে টান ধরল আহান। নিকোটিনের ধোঁয়া টানা তার নিত্যদিনের অভ্যাস নয়, তবে কিছু সময় একান্তই বিভোর থাকতে এর চেয়ে ভালো সঙ্গী আর কিছু আছে বলে মনে হয় না আহানের। হঠাৎ মেয়েলি স্বরের ফুঁপিয়ে কান্নার আওয়াজে ধ্যান ভাঙল আহানের। আওয়াজটা তারই ঘর থেকে আসছে না। হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে ঘরে আসতেই দেখল বিছানায় গোল হয়ে বসে আছে তুরা। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাদার দাপটে বারবার কেঁপে কেঁপে উঠছে। তুরা, কি হয়েছে, কাঁদছো কেন? আহান ছুটে গিয়ে তুরার পাশে বসে বলে। তুরা রীতিমতো ছটফট করছে। আহান হাত বাড়িয়ে বেড সাইড ল্যাম্পটা জ্বেলে দিল। লাইটের আলোতে তুরার ভেজা ভেজা চোখ মুখ প্রথমে কুঁচকে নিলেও আহানকে দেখে আবারও কেঁদে বলে, আমার বাবা, আমার বাবা। আহান আরেকটু এগিয়ে যায় তুরার দিকে, ওর হাত ধরে বলল, কি হয়েছে তুরা, আমায় বলো কি হয়েছে, কোথায় তোমার বাবা?
আমার বাবা চলে গেল, আমার বাবা আমায় ফেলে চলে গেল, ওরা আমার বাবাকে নিয়ে গেল, আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন না, আমার বাবা ছাড়া তো আমার কেউ নেই। আহান বুঝতে পারল তুরা ওর বাবাকে নিয়ে নিশ্চয় কোনো স্বপ্ন দেখেছে। তুরাকে শান্ত করতে ওর হাত ধরে বলল, তুরা শোনো, তোমার বাবাকে কেউ নিয়ে যাচ্ছে না, তুমি শান্ত হও। আহানের কোনো কথায় তুরার কানে যাচ্ছে না, ও পাগলের মতো এদিক ওদিক ঘুরে বিড়বিড় করছে। হুট করে আহানের টি শার্ট দুহাতে খামচে ধরল। আমাকে আমার বাবার কাছে নিয়ে চলুন না, দিয়ে আসুন না আমায় বাবার কাছে। বাবা ছাড়া আমার কেউ নেই, আমি আর আপনাকে বিরক্ত করব না, আর কখনো আসব না আপনার সামনে, আমাকে আমার বাবার কাছে দিয়ে আসুন, আমার খুব কষ্ট হয় বাবাকে ছাড়া, আমার বাবার মতো কেউ নেই। চাচি আমায় খুব মারে, চাচাও পছন্দ করে না। আমি চলে যাব, আমি বাবার কাছে যাব, আমি আপনার পায়ে পড়ি, আমায় নিয়ে চলুন, দয়া করুন আমার উপর। বলেই হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আহানের কোনো কথায় তুরাকে শান্ত করতে পারছে না। আচানক আহানের বুকের ভেতর চিনচিনে ব্যথা শুরু হলো। মেয়েটার এমন বিধ্বস্ত চেহারা, তার বক্ষস্থানে চড়াঘাত করছে। এতটুকু মেয়ে মা বাবা হারিয়েছে, তার উপর চাচা চাচির ব্যবহারেও এমন নির্মমতা। আহানের ভীষণ কষ্ট হল তুরার এহেন অবস্থা দেখে। দুঃস্বপ্ন আর পেছনের কথা মনে পড়ে তুরার প্যানিক অ্যাটাক এসেছে, এটা আহান বুঝতে পারল। ওকে এখন শান্ত করার দরকার, মেয়েটা যে কিছুতেই থামছে না। আহান কোনো দিক না পেয়ে তুরাকে ঝাপটে ধরে শক্ত করে বুকের মাঝে চেপে ধরল। তুরাও কান্নার দাপটে ভাবান্তরহীন হয়ে আহানের পিঠ দুহাতে খামচে ধরে আহানের বুকে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে থাকে। আহান কোনো রূপ বাক্য ব্যয় না করে পরম আবেশে তুরার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল। এমন আকস্মিকতায় আর উন্মাদনার প্রখরতায় আহানের এই ছোট্ট আদর যেন এক পশলা বৃষ্টির ন্যায় ঠান্ডা করে দিল তুরাকে। দুহাতে আরও ঝাপটে খামচে ধরে মিশে গেল আহানের বুকের মাঝে। বেশ কয়েক মিনিট অতিবাহিত হলে তুরার কান্না দমে, কান্না থেমে গেলেও খানিক বাদে বাদেই কেঁপে কেঁপে উঠছে তুরা। আহান আস্তে ধীরে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুরার কোনো সারা শব্দ না পেয়ে ঘাড় কাত করে দেখল তুরা ওর বুকের আবারও দু চোখ বুজে ঘুমিয়ে গেছে। ওকে আলতোভাবে সরিয়ে দিতে নিলেই তুরা ঘুমের ঘোরেই ঝাপটে ধরল আহানকে। উপায়ন্তর না পেয়ে আহান ওভাবেই ধরে রাখল। আস্তে আস্তে তুরা ঘুমে আরও বিভোর হয়ে গেল। এক হাত এগিয়ে ল্যাম্পটা বন্ধ করে দিল আহান। ঘড়ির কাঁটায় 1:07। আহান তুরাকে আর সরালো না। কেন জানি একদম ইচ্ছে করছে না মেয়েটাকে সরাতে, কেমন বাচ্চার মতো গুটিয়ে মিশে আছে আহানের বুকে। বুকের এক পাশটা চোখের পানি নাকের পানিতে ভিজিয়ে ফেলেছে অদ্ভুতভাবে। অত্যন্ত শুচিবাই স্বভাবের হওয়া সত্ত্বেও আহানের কোনো অস্বস্তি হল না। মেয়েটাকে আগলে রাখতেই তার ভাল লাগছে। নিস্তব্ধ পরিবেশে ঝিঝি পোকার ডাক আর ঘড়ির কাঁটার খটখট শব্দ ছাড়াও আরেকটা শব্দ খুব তীক্ষ্ণভাবে বিঁধছে আহানের কানে। তুরা আহানের বুকের ভেতরই মুখ গুজে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে, যার শব্দ স্পষ্ট চড়াঘাত দিচ্ছে আহানের কর্ণকুহরে। ঘুমের ঘোরেই তুরা আহানের বুকে বাচ্চাদের মতো মুখ ঘষে দিল। তড়িৎ গতিতে আহানের সারা বদনে যেন তরঙ্গ খেলে গেল, হৃদযন্ত্রের ছন্দময় ক্রিয়াটাও যেন বিগড়ে গেল। এলোমেলো অনুভূতির জোয়ারের আছড়ে পড়ার শব্দ স্পষ্ট আহানের ভেতর তোলপাড় তুলছে। তুরা ঘুমে বুঁদ থাকলেও আহান তো পুরোপুরি জাগ্রত সজ্ঞানে। পুরুষালী মনের নিঃশ্বাস প্রশ্বাসের প্রচণ্ড বেগের আন্দোলন আহানকে প্রচুর অস্থির করে তুলছে। তবুও তুরার দুহাতের ঝাপটে ধরা হাতটুকু আলগা করল না। ঘুমন্ত তুরার মুখটা অদ্ভুত নিষ্পাপ লাগছে আহানের কাছে এনো হুট করেই ভীষণ স্নিগ্ধতা ঢেলে পড়ল মেয়েটির মুখ জুড়ে।
সকালের রোদ চোখে মুখে উপচে পড়তেই ঘুমন্ত অবস্থায় চোখ মুখ কুঁচকে এলো। বিরক্তিতে পাশ ফিরে শুতেই বিন্দু বিন্দু জলকণা ছিটকে পড়ল তুরার চোখে মুখে। প্রচণ্ড বিরক্তি নিয়ে চোখ খুলতেই তুরার চোখ রসগোল্লার মতো হয়ে গেল। পরপর 3 বার পলক ঝাপটে আবারও তাকালো না। স্বপ্ন না, ঠিক দেখছে সে। তুরার ঠিক সামনেই আহান ওর দিকে পিঠ করে কিছু একটা খুঁজছে। উপরে কালো রঙের শার্ট পরা থাকলেও নিচে একটা তোয়ালে ছাড়া কিছুই নেই। পুরুষালী লোমশ পা পানিতে ভেজা, চুলের আগা থেকেও পানি টপকে পড়ছে। সারা গায়ের বিন্দু বিন্দু পানিকণা জমে আছে। সদ্য গোসল করে বেরিয়েছে। আহান এদিক ওদিক ঘুরে কিছু একটা খুঁজছে আর এক হাত দিয়ে চুলের পানি ঝাড়ছে। তুরা মন্ত্রমুগ্ধের মতো হা করে চেয়ে আছে আহানের দিকে। সারা গাল জুড়ে লাল টুকটুকে আভা ছড়িয়ে গেলেও অপলক চেয়ে রইল। ড্রেসিং টেবিলের সামনে এসে চুল আঁচড়ানোর সময় একবার ঘাড় ঘুরিয়ে তুরার দিকে তাকিয়ে আবারও তীক্ষ্ণ চোখ জোড়া সরিয়ে নিজ কাজে মনোযোগ দিল আহান। কিছুক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে আবারও আলমারির সামনে গিয়ে তোলপাড় শুরু করল। তুরার ভ্রু কুঁচকে এলো এবার। সমস্যা কি এই লোকের? সকাল বেলা করে এমন তাণ্ডব শুরু করলো কেন? আশেপাশে চোখ বুলিয়ে দেখল সারা ঘরে জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তার ব্যাগের দিকে চোখ যেতেই দেখল ব্যাগের ভেতরের জামাগুলোও লণ্ডভণ্ড করে এদিক ওদিক ফেলেছে। এবার তুরার বেশ মেজাজ খারাপ হয়ে গেল। সমস্যা কি এই লোকের? কালকেও তার জামাগুলোর যা তা করে ছিটিয়েছে, এবার তো আলমারিতেও রাখেনি। তাও এভাবে ছিটিয়ে রাখার কোনো মানে হয়? আহানের দিকে ফিরে তুরা কিছু বলতে নিবে তার আগেই আহান ওর দিকে ঘুরে দাঁড়ায়, যার ফলে দুজনের চোখাচোখি হয়ে গেল। কি সমস্যা? হাত দুটো কোমরে রেখে এক ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল আহান। আপনার সমস্যা কি? তুরা উল্টে প্রশ্ন করতেই আহান মুখের বিরক্তির ছাপ আরও গাঢ় করে বলল, সকাল বেলা উঠেই চোখ দিয়ে গিলে খাচ্ছ আমায়, আবার আমায় বলছ কি সমস্যা? আহানের কথায় তুরার চোখে মুখে ভীষণ বিরক্ত আর অবাকের রেশ পড়ে। সে কখন চোখ দিয়ে গিলল? আজব! এই লোকটার মাথায় সমস্যা আছে নাকি? এত সকাল বেলা উঠেই ঘরের অবস্থা গোয়ালঘর বানিয়েছেন, আবার বলছেন আমি চোখ দিয়ে গিলছি, তাও আবার আপনার মতো জল্লাদকে। শেষের কথাটা খানিক বিড়বিড়িয়েই বলল তুরা। আহান সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে বলল, আমার ঘর, আমি গোয়ালঘর বানাই আর আস্তাবল তোমার কি তাতে? তা ঠিক, আপনি গোয়ালে থাকেন আর আস্তাবলে, তাতে আমার কি? আপনি আমার জামা কাপড় কেন ছিটিয়েছেন? আহান আবারও আলমারিতে হাত দিয়ে ব্যস্ত স্বরে বলল, একে তো আমার ব্ল্যাক প্যান্টটা খুঁজে পাচ্ছি না, তার উপর তোমার এসব পকপকানি শুনিয়ে আমার মাথা খারাপ করবা না একদম। তুমি এসে থেকেই আমার ঘরে একটা জিনিসও ঠিকঠাক পাওয়া যায় না। তো আপনার প্যান্ট খুঁজে পাচ্ছেন না তাতে আমার কি? আমার ব্যাগ কেন ঘেটেছেন আপনি? তুরার কথায় আহান ঘাড় ঘুরিয়ে বলল, কারণ তোমাকে দিয়ে একদম বিশ্বাস নেই তোমার ব্যাগেও ঢুকিয়ে রাখতে পারো। আহানের এমন যুক্তিহীন কথা শুনে তুরার কপালের ভাঁজ আরও গাঢ় হল। পাগল নাকি লোকটা? সে কেন ওই হনুমানটার প্যান্ট নিতে যাবে? সে কি করবে প্যান্ট দিয়ে? আজব তো! আপনার মাথার কয়টা তার কাটা আছে বলুন তো, আমি কেন আপনার প্যান্ট নিব? আমি কি প্যান্ট পরি? আহান তুরার কথায় কান না দিয়ে আলমারি থেকে একটা কালো প্যান্ট বের করল। এটাই তো কালো প্যান্ট। তাইলে এতক্ষণ কেন শুধু শুধু তাকে এতগুলো কথা শোনাল? এক আঙ্গুল উঁচিয়ে কিছু বলতে যাবে তার আগেই তুরার চোখ ডান পাশে পড়ে থাকা তার ব্যাগটার দিকে যেতেই মুখে লাগাম পড়ে যায়। ঝড়ের বেগে উঠে গিয়ে ব্যাগের কাছে গিয়ে নিচে পড়ে থাকা জিনিসটা তুলে নিল। তুরাকে এভাবে ছুটে যেতে দেখে আহান ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে।
তুরা আপাতত দুহাত পেছনে রেখে ফিক্সড একটা লুক দিয়ে চেয়ে আছে আহানের দিকে। এ পর্যায়ে আহানের বেশ সন্দেহ হল। এই মেয়েকে দিয়ে এক চুল পরিমাণ বিশ্বাস নেই ওর। হাতের প্যান্টটা খাটের উপর ফেলে এগিয়ে এসে বলল, কি লুকাচ্ছ তুমি? তুরা থতমত খেয়ে গেল। আহানের কথা শুনে হতবুদ্ধির মতো ঘন ঘন ঘাড় নাড়িয়ে বলল, কই কিছু না তো। তাহলে পেছনে হাত দিয়ে কি লুকাচ্ছ দেখি? নাহ, আমি তো কিছুই লুকাচ্ছি না। আর আপনার প্যান্ট তো পেয়েছেন, আমি নিশ্চয় আপনার প্যান্ট নেইনি। এটা সেই প্যান্ট নয় যেটা আমি খুঁজছি। তুমি নিশ্চিত সেটাই লুকিয়ে রেখেছ? কই দেখি। তুরা এবার 3 কদম পিছিয়ে গেল। কোনো গ্যারাকলে ফাঁসল সে। এবার এই লোকটাকে কি করে বোঝাবে সে? আহান তুরার দিকে 2 কদম এগিয়ে এসে বলল, হাত সামনে আনো, কি লুকিয়ে রেখেছ তুমি? তুরা ভয়ে আরো পিছিয়ে গেল। পিছাতে পিছাতে একদম দেওয়ালের সাথে মিশে গেল। আহান একদম তুরার কাছ ঘেঁষে এসে দাঁড়াল। লাস্ট বারের মতো বলছি, কি লুকাচ্ছ দেখাও। কিছুই লুকাচ্ছি না, আপনি সরে যান। দেখাবে না? না। ভয় মিনমিনিয়ে বলল তুরা। আহান এবার এক টান দিয়ে তুরাকে সরিয়ে এনে ওর হাত এনে সামনে ধরতেই বাকরুদ্ধ হয়ে গেল তুরা। লজ্জায় ঘাড় নামিয়ে রেখেছে। আহান একবার তুরার দিকে তাকাচ্ছে, একবার তুরার হাতের দিকে। খপ করে হাতটা ছেড়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো তুরা। লজ্জায় বিহ্বলিত হয়ে এক চুল নড়াচড়ার করার শক্তি হারিয়েছে। যেটার ভয় পাচ্ছিল সেটাই হল, জামা কাপড়ের সাথে তার ব্যবহার্য অতি গোপনীয় জিনিসটাও ব্যাগের বাইরে পড়েছিল। লাল রঙের ফিতাটা দেখেই সে ছুটে এসে সেটাই লুকাতে চেয়েছিল, কিন্তু এই বজ্জাত লোকটা দেখেই ফেলল। লজ্জায় তুরার মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছে করছে। শেষে কি না এই দিনটাও তার দেখতে হল। আহান বিছানার উপর থেকে প্যান্টটা নিয়ে গটগট করে ওয়াশরুমের ভেতরে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তুরা কিছুক্ষণ ঠাই দাঁড়িয়ে থেকে সেও বেরিয়ে গেল ঘর থেকে। ব্যাস, অনেক হয়েছে। কিছুতেই আসবে না আর এইরকম হনুমানটার ঘরে আসতা বেশরম লোকটা। ছি ছি ছি। লজ্জায় তুরার নাক কান সব কাটা যাচ্ছে। ভার্সিটির সামনে এসে রিকশাটা দাঁড়াতেই তুরা নেমে ভাড়াটা দিয়ে এক হাতে ব্যাগটা ধরে এগিয়ে আসলো। তখন ও ঘর থেকে বেরোনোর পর সোজা রাইমার ঘরে এসে গোসল করে রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আজ সে একাই যাবে ভার্সিটিতে। ইম্পর্ট্যান্ট ক্লাসের দোহাই দিয়ে নাস্তা না করেই বেরিয়ে পড়েছে তুরা, কারণ সে ওই বজ্জাত লোকটার সামনে কিছুতেই পড়তে চায় না। বাবা আজ সকাল সকাল অফিস যাওয়ার দরুন গাড়িতেও আসতে হয়নি তার। তাই নিশ্চিন্ত হয়ে ভার্সিটির ভেতরে পা রাখল। খানিক এগিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে নির্দিষ্ট ক্লাসে ঢুকতেই নজরে আসলো কাঙ্ক্ষিত চেহারা দুটো। ঠোঁট প্রসারিত করে সামান্য হেসেই এগিয়ে গেল তুরা। ফারিহা আর সাদমান একসাথেই বসে আছে। এই কয়দিনে তিনজনে বেশ ভাব জমেছে। সাদমান পড়াশোনায় একটু বেশি সিরিয়াস, তিনজনে তুলনামূলক সেই বেশি ভালো। ফারিহা সবসময় চিল মুডে থাকা মানুষ, আর তুরা মাঝামাঝি পর্যায়ে। এখনো সাদমান বইয়েই মুখ গুজে আছে আর স্বভাব সুলভ। ফারিহা নানারকম উদ্ভট কথা বলে তাকে বিরক্ত করছে। তুরা যেতেই ওকে দেখে ফারিহা বলল, আরে ডিয়ার, তোমারই তো অপেক্ষা করছি, এসো এসো বসো। তুরা হাস্যজল চেহারা নিয়ে বসল ফারিহার পাশে। সাদমান তুরাকে দেখে বই থেকে মুখ তুলে হাই বলল। তুরাই হেসে হ্যালো বলল। আজ এত তাড়াতাড়ি চলে আসলে যে? ফারিহার কথা শুনে তুরা চুপ করেই থাকল। সে যে কেন আগে এসেছে সে ব্যাপারটা তো আর মুখে বলার মতো না। তুরা নিরুত্তর থাকা অবস্থায় সাদমান বলল, আহান স্যারের দেওয়া অ্যাসাইনমেন্ট করেছ তুরা?
অল্প কিছু, পুরোটা শেষ হয়নি এখনো। সাদমান নাকের ডগায় এসে পড়া চশমাটা এক আঙ্গুলের সাহায্য তুলে আবারও বলল, কালকেই তো সাবমিট করতে হবে, কখন করবে তুমি? তুরাকে উত্তর না দিতে দিতে পাশ থেকে ফারিহা বলল, আরে থামো ভাই, তোরা কি অ্যাসাইনমেন্ট নিয়ে পড়েছিস? আমি তো এখনো শুরুই করিনি। ফারিহার এমন কেয়ারলেস কথায় সাদমান প্রয়োজনের বেশি অবাক হয়ে বলল, হ্যাঁ, এখনো করনি। স্যারকে কি সাবমিট করবে তাইলে? আজ রাতের মধ্যে করে ফেলবো ইয়ার। দায়সারা ভাবটা বজায় রেখেই বলল ফারিহা। তুরা কিছু বলতে নিবে তার আগেই ক্লাসে আগমন ঘটল দ্য মোস্ট ওয়ান্টেড চার্মিং লেকচারার ফর অল ইরফান মাহমুদ আহান। সবাই দাঁড়িয়ে গুড মর্নিং জানালে তুরাও চুপচাপ উঠে দাঁড়ালো, মুখ তুলে তাকাতেই চোখাচোখি হয়ে গেল আহানের সাথে তুরার। তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল ইস, কি লজ্জায় এর আগে কখনো পড়েনি তুরা। আহান এক পলক চেয়ে অন্যদিকে মন না দিয়ে ক্লাস নেওয়া শুরু করল। পুরো 1 ঘন্টা 10 মিনিট পর ক্লাসের ঘন্টা বাজল। আহান সবাইকে বিদায় জানিয়ে বেরোতেই তুরা হাঁফ ছেড়ে বাঁচল। ক্লাস চলাকালীন না চাইতেও বার কয়েক চোখাচোখি হয়েছিল আহানের সাথে। লোকটার চেহারা দেখলেও তুরার এখন পাতালে চলে যেতে ইচ্ছে করছে। এরপর আরও দুটো ক্লাস করে ব্রেক টাইম আসতেই ফারিহা আর তুরা নেমে এলো ক্লাস থেকে। সাদমান গেছে ডিপার্টমেন্ট হেড মানে আহানের কাছে তার স্টাডি রিলেটেড কিছু প্রশ্ন নিয়ে। ফারিহার ক্ষুধা লাগায় সে নিচে নেমে এসেছে তুরাকে নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে। তুরাকে খাবার আনতে দিয়ে ফারিহা গিয়ে বসল ক্যাম্পাস ফিল্ডে। তুরা ক্যান্টিন থেকে স্যান্ডউইচ, জুস আর সসের প্যাকেট নিয়ে বেরোতে নিলেই আচানক কারো সাথে ধাক্কা লাগায়। হাতের ট্রে ফসকে গিয়ে পড়ল আগন্তুকের গায়ে। ঘটনার আকস্মিকতায় তুরা হতবাক হয়ে সামনে তাকাতেই দেখল সাদা শুভ্র শার্টের একদম মাঝ বরাবর বুকের বড় একটা জায়গা জুড়ে সস লেগে ভীষণ ভাবে দাগ হয়ে গেছে। ভীষণ অপ্রস্তুত আর আতঙ্কিত চেহারায় মাথাটা সামান্য উঁচু করে তাকাতেই চক্ষুগোচর হল একদম অনাকাঙ্ক্ষিত শ্যামরাঙা মুখখানা। তুরা হতবাক হয়ে মিনমিনিয়ে বলল, মাহিদ স্যার। চলবে।